বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ভার্সিটি টার্গেট করছো, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা টার্গেট করছো, তোমাদের এক আস্থার নাম হয়ে উঠছে আইএডুকেশন। কারণ আইএডুকেশনের যেই উদ্যমী টিচার প্যানেল, এই টিচার প্যানেল তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ানোর জন্য সর্বোচ্চটুকু দিবে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে শুরু করছি একেবারে প্রথম ক্লাস। আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো করলে তোমার যে ফাউন্ডেশন স্ট্রং করার কথা, সেটা আমরা এখান থেকে শিখে ফেলবো ইনশাল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন যেই ক্লাসটিতে জয়েন করেছো সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ফাউন্ডেশন ক্লাস। সো ফিজিক্স নিয়ে তোমাদের অনেক বেশি ভয়, এবং ফিজিক্সের ভয়কে জয় করার জন্য আমাদের সাথে আছে আমাদের মনিরুজ্জামান মুন্না স্যার। তিনি এত সুন্দর করে স্টুডেন্টদেরকে বিগত বছরগুলো পড়াচ্ছেন, এবং তার কাছ থেকে পড়ে অনেক 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 শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যাদের টার্গেট মেডিকেল না, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং না, যাদের টার্গেট শুধু ইউনিভার্সিটি, তাদের জন্য আমাদের এই প্রয়াস। তো আমরা এই বছরই তোমাদের সাথে ফাউন্ডেশনকে স্ট্রং করিয়ে তোমাদেরকে আমরা মেইন যেই পেইড ব্যাচ, সেই ব্যাচের ক্লাস শুরু করব। আমরা আজকে শুরু করেছি ইংরেজি ক্লাস দিয়ে। এখন আমাদের গ্রুপ ভিত্তিক ক্লাসগুলো হবে। আমাদের 9টা সাধারণ জ্ঞান, আমাদের 9টা 5 হচ্ছে কমার্সের হিসাব বিজ্ঞান। সবগুলোই কিন্তু আমরা সুন্দরভাবে আমরা গুছিয়ে গুছিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দিব। সো আজকে মুন্না স্যার তোমাদেরকে এমনভাবে পড়াবেন, এমনভাবে শেখাবেন, যেখানে তোমাদের যা যা ভয় ছিল, যা যা ভয় হতে পারে, ভয়ের কারণ হতে পারে, সেগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। সো তোমরা যারা আছো সবাই একটু শেয়ার করে দাও, সায়েন্সের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। এডুকেশন সব জায়গায় বস হবে, সেই জায়গা থেকে আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আমাদের ক্লাসগুলো যাচাই করে দেখুক। যদি ভালো লাগে তাহলে ইউ আর ওয়েলকাম, আর যদি ভালো না লাগে তাহলে ভাই কারোর সাথে কিছু বলার দরকার নাই। পারলে নেগেটিভ বলো যে এডুকেশন আমাদের ফিজিক্স ক্লাসটা বেশি একটা ভালো হয় না। তো আমাদের মুন্না স্যার তোমাদেরকে খুব সুন্দরভাবে ফিজিক্স ক্লাসটা নেওয়ার চেষ্টা করবেন। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই মুন্না স্যারকে থ্যাঙ্কস দিবা, এডুকেশনের সাথে যুক্ত হবা। সো সবাই একটু শেয়ার এবং মেনশন করো। আমি দিয়ে দিচ্ছি আমাদের মুন্না স্যারের কাছে। মুন্না স্যার সব কিছু ইনশাআল্লাহ শুরু করবে এখন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তোমাদের স্বপ্ন যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করার, তোমরা কিন্তু প্রথম থেকে শুরু থেকে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তোমরা একটা ইনফরমেশন হয়তো সবাই দেখেছো অনলাইনে, এটা প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে, ভাইরালও হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এ ইউনিটের বিগত বছরে অর্থাৎ 24-25 সেশনে কিন্তু প্রায় 500 সিট ফাঁকা রেখেই ক্লাস শুরু করেছিল। কেন? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পর, অর্থাৎ রেজাল্ট দেওয়ার পরে কিন্তু বিভিন্ন সাবজেক্টর থেকে আবার ক্রাইটেরিয়া থাকে যে অমুক ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেলে, যেমন তুমি যদি ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও তাহলে ফিজিক্সে কিন্তু 25-এর মধ্যে তোমাকে 15 পাইতে হবে এমসিকিউ রিটেন মিলায়া। সো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির এই জার্নিতে আমরা এডুকেশন থেকে ফ্রি ফাউন্ডেশন কোর্সের একদম খুব সুন্দর মতো তোমাদের প্রস্তুতিটা কীভাবে শুরু করতে হবে, কোন কোন জায়গায় বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখলে তোমার প্রশ্ন যতই ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন তুমি যাতে অ্যান্সার করতে পারো, সেই কনসেপ্টগুলোর আমরা এই ফাউন্ডেশন ক্লাসে খুব সুন্দর মতো তোমাদেরকে গুছিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই একটু দ্রুত আমাকে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাস শুরু করে দেব। আজকে মূলত আমরা পদার্থবিজ্ঞানের সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রর নিউটনিয়ান বলবিদ্যা। এই অধ্যায় থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কিন্তু এই অধ্যায় থেকে সর্বোচ্চ সংখ্যক কমন এমসিকিউ এবং রিটেনে আসতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত কয়েক বছরের প্রশ্ন আমরা আজকে খুব সুন্দরভাবে দেখার ট্রাই করব, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে, কতটা অ্যাডভান্স প্রশ্ন আসতেছে, এবং কতটুকু বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ প্লাস রিটেন উভয়ই খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারবো, তার সকল কিছু নিয়ে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা ভাইয়াকে একটু জানাও। সো আজকে কিন্তু আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়টা শুরু করবো ইনশাআল্লাহ। তো সবাই একটু দ্রুত আমাকে বলো যে ভাইয়া তোমরা সবাই পারফেক্টলি সব কিছু দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আমরা খুব দ্রুতই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। ওকে, সো এই তো সবাই চলে আসতেছো। ওকে, সো ধন্যবাদ সবাইকে।
সো চলো এখন আজকে আমরা যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। সো দেখো আজকে মূলত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 5 বছরে অর্থাৎ 24-25 সেশন থেকে অর্থাৎ রিসেন্ট সাল থেকে আমরা 20-21 সাল পর্যন্ত অর্থাৎ বিগত 5 বছরে, দেখো বিগত 5 বছরের প্রশ্ন তুমি যদি সুন্দর মতো অ্যানালাইসিস করে পড়তে পারো বা সুন্দর করে অ্যানালাইসিস করতে পারো, তাহলে ওই অধ্যায় থেকে ওই বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা সম্মুখ কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে যে ভাইয়া তোমার প্রস্তুতিটা কতটুকু স্ট্রং করতে হবে। তুমি কিন্তু আজকের ক্লাসটা যদি করো তাহলে নিউটনিয়ান বলবিদ্যা কি ধরনের প্রশ্ন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ এবং রিটেনে এসেছে তুমি কিন্তু ক্রিস্টাল একটা ধারণা পেয়ে যাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করি। সো সর্বপ্রথম আমরা যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম রিসেন্ট সালের প্রশ্ন, সেটা কি 24-25 সেশনে আসা একটা প্রশ্ন। সো এই প্রশ্নটা আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি। সো ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটা সমাধান করার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে ফিজিক্স প্রশ্ন যত দিন যাচ্ছে তত বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে, তত বেসিক নির্ভর হচ্ছে। দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিন্তু একটু আলাদা আছে। সো ওই প্রশ্ন প্যাটার্নটাই খুব সুন্দর মতো এই ফাউন্ডেশন ক্লাসগুলোতে তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দিব আমরা ইনশাআল্লাহ। সো দেখো সর্বপ্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনে আসা একটা প্রশ্ন। আমাদেরকে কি দেওয়া আছে, কিছু ইকুয়েশন দেওয়া আছে, আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি যে ভাইয়া ই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার -2, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার -2। সো আমাদের একটা সমীকরণ দেওয়া আছে। সো আমি একটু তোমাদেরকে সমীকরণগুলোকে আলাদা আলাদা করে একটু দেখানোর চেষ্টা করতেছি। সো সবাই একটু মনোযোগ দাও, দেখো সবাই একটু মনোযোগ দাও। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, একটা সমীকরণ আছে যে ভাইয়া এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার -t। আবার আমরা আরেকটা সমীকরণ দেখতে পাচ্ছি যে ভাইয়া ওয়াই ইকুয়াল টু 2 cos 3t। আবার আরেকটা সমীকরণ দেখতে পাচ্ছি যে ভাইয়া জেড ইকুয়াল টু 2 sin 2t। ওকে ঠিক আছে, দ্বারা বর্ণিত বক্রপথের একটা কণা ভ্রমণ করতেছে। সো এইটা আমাদের একটা বক্রপথের আমরা ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছি, কণা ভ্রমণ করতেছে। এখন আমাকে দেওয়া আছে যে ভাইয়া টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে কণাটার বেগ কত। তাহলে আমরা বেগটা আমাদের মূলত কি চাইছে ভাইয়া, আমাদের বেগ বের করতে বলছে, অর্থাৎ ভেলোসিটি বের করতে বলছে। সো বেগ একটা ভেক্টর রাশি, সো আমরা সবাই জানি। তাহলে বেগ দেখো আমাদের এই ভেক্টর ফর্মুলাটাই আছে মূলত আমাদের। দেখো এইখান থেকে আমাদের বেগটা যদি আমরা বের করি, বেগের আদর্শ ফর্মেট আমরা এভাবে লিখতে পারি যে ভাইয়া ভি ইকুয়াল টু vxi প্লাস vyj প্লাস vzk আমরা এভাবে বলতে পারি, তাই না? সো এই সবগুলোতে আমরা ক্যাপ দিতে পারি। ওকে, সো দেখো এখন আমরা বেগটাকে কিভাবে বের করতে পারি, দেখো এখানে আমাদের এক্স এর সমীকরণ দেওয়া আছে, ওয়াই এর সমীকরণ দেওয়া আছে, জেড এর সমীকরণ দেওয়া আছে। সো আমরা সবাই জানি, দেখো এই সূত্রটা কি সবাই জানো? এই সূত্রটা একটু দেখো তো সবাই কি ধরতে পারো কিনা যে ভাইয়া আমরা যদি হচ্ছে ত্বরণ বের করতে চাই তাহলে আমরা কি করি যে ভাইয়া বেগকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি। কিন্তু আমরা যদি বেগকে বের করতে চাই, দেখো ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে ভাইয়া dx ডিভাইডেড বাই dt, অর্থাৎ সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করে দেই তাহলে কি হবে বলো তো? তাহলেই কিন্তু আমরা কি পাবো, বেগ পাবো। আবার বেগকে যদি সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু ত্বরণ পাবো। সো এই দুইটা সূত্র কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনটাকে কয়বার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি। আবার দেখো এই জিনিসটা আমরা ডিরেক্ট এইভাবেও, এই জিনিসটা আমরা দেখো এই সরণটাকে আমরা ডিরেক্ট যদি ত্বরণে আনতে চাই তাহলে ত্বরণ a ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই আমরা বলতে পারবো ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। তাহলে দেখো ত্বরণ আমরা কিভাবে পাচ্ছি যে ভাইয়া এক্সটা কি, এক্সটা হচ্ছে আমাদের সরণ, এক্সটা কি সরণ, তাহলে সরণকে দুইবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবো, আবার বেগকে একবার ডিফারেন্সিয়েট করলে কি পাবো, ত্বরণ পাবো। আবার সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ পাবো। সো কোনটাকে কয়বার ডিফারেন্সিয়েট করলে কোন জিনিসটা পাচ্ছি, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এই কনসেপ্টগুলো থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসতেছে প্রশ্ন ফিজিক্স থেকে, ঠিক আছে? সো এইখানে আমরা কি করব ভাইয়া, তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমাদের সমীকরণ দেওয়া আছে 3টা, বক্রপথের সমীকরণ দেওয়া আছে। সো এই সমীকরণগুলো থেকে কিন্তু আমরা টাইমের সাপেক্ষে যদি আমরা সময়ের সাপেক্ষে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু আমরা বেগটা আনতে পারবো। সো চলো সেই কাজটাই করবো। সো বেসিক সূত্রগুলো আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম যে ভাইয়া বেসিক সূত্রগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। সো চলো আমরা এখন এই প্রশ্নটা একটু দেখার ট্রাই করি যে ভাই এটা কিভাবে সমাধান করতে পারি আমরা। সো চলো তাহলে দেখো এই যে এইটা এক্স এর সমীকরণটাকে, সো দেখো এক্স এর সমীকরণ কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার -2t। সো এটাকে যদি আমি সময়ের সাপেক্ষে আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে dx ডিভাইডেড বাই dt। তাহলে দেখো আমরা এখন আমাদের উচ্চতর গণিত থেকে অন্তরীকরণের কিছু সূত্রের হেল্প নিতে হবে ভাইয়া। দেখো তো সবাই এই সূত্রটা পারো কিনা যে ভাইয়া d dx ই টু দি পাওয়ার x
সো দেখো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইয়া, ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে দেখো এখন ঝামেলা হচ্ছে যে ভাইয়া এটা কিন্তু পর্যায়ক্রমিক অন্তরীকরণের আন্ডারে পড়ে গেছে। দেখো ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স নাই, বাট আমরা যেহেতু এক্স না থাকে তাহলে আমরা কি জানি সেটাকে এক্স ধরে নেই, এক্স ধরে নিয়ে ডিফারেন্সিয়েট করে দিই, তারপরে আবার কি করি ওইটা যেহেতু আমাদের এক্স ছিল না দেন ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করি, এটাকে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ। সবাই আশা রাখি তোমরা উচ্চতর গণিতে করেছো। তাহলে দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দেই এখন, তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স কে ই টু দি পাওয়ার এক্সই জানি, তাহলে ধরে নিলাম এটা এক্স, 2t কে এক্স ধরে নিছি, বাট এটা তো ভাইয়া কি না এক্স না। তাহলে দেখো এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কত হবে, 2 কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে -2 হচ্ছে। তাহলে ইন টোটাল আমরা কি পাচ্ছি যে ভাইয়া আমরা এখান থেকে পাচ্ছি ই টু দি আমাদের হচ্ছে -2 ই টু দি পাওয়ার -2t, ঠিক আছে। সো এখন দেখো আমাদের কিন্তু সময়টা কিন্তু ভাইয়া দেওয়া আছে যে ভাইয়া টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে বেগ বের করতে বলছে। তাহলে চলো আমরা এখন যদি ভি অফ এক্স বের করতে চাই, তাহলে আমরা কি এইটা মানেই তো আমরা বেগ পাইলাম, এটা মানেই তো আমরা বেগ, এই সূত্রটাই তো একটু আগে শিখলাম যে ভাইয়া সরণকে ডিফারেন্সিয়েট করলেই আমরা একবার ডিফারেন্সিয়েট করলেই কি পাচ্ছি, বেগ পাচ্ছি, সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি, বেগ পাচ্ছি। তাহলে দেখো এখন আমরা যদি টি ইকুয়াল টু, এখন আমরা কি করব, টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে, টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে ভি অফ এক্স যদি আমরা বের করি, তাহলে টি এর মান 0 বসাই দাও, তাহলে -2 ই টু দি পাওয়ার -2 ইন্টু 0, তাহলে 2 ইন্টু 0 কত হবে ভাই, 0, তাহলে -2 ই টু দি পাওয়ার 0। এখন ই টু দি পাওয়ার 0 এর মান কত বলো দেখি, ই টু দি পাওয়ার 0 এর মান কত, ই টু দি পাওয়ার 0 এর মান 1, তাহলে আমরা কি পাচ্ছি, শুধুমাত্র -2 থাকতেছে, শুধুমাত্র -2। তাহলে এই যে ভাইয়া দেখো ভি অফ এক্স এর মানটা কিন্তু আমরা বের করে নিছি। সো আমি কিন্তু একটা প্রশ্ন একদম কনসেপ্ট টু কনসেপ্ট আলোচনা করতেছি, একদম ভেঙে ভেঙে। তোমার দেখো এইচএসসি তে তোমার প্রিপারেশন যেমনই থাকুক না কেন, আমরা আমাদের এই ফাউন্ডেশন ক্লাস বলো, আইসিইউ ব্যাচ বলো, এমনভাবেই তোমাদেরকে পড়াবো, তোমার যদি আগের বেসিক কনসেপ্ট একটু দুর্বলও থাকে কোনো সমস্যা নাই, আমরা একদম রুট লেভেল থেকে একদম বেসিক লেভেল থেকেই আমরা প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে খুব সুন্দরভাবে ডেলিভার করার চেষ্টা করবো। তাহলে দেখো আমরা ভিএক্স এর মান কিন্তু পেয়ে গেছি ভাইয়া, ভিএক্স কত পাইলাম, ভিএক্স পাইছি হচ্ছে -2, ভিএক্স পাইছি -2। এখন দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমরা সবসময় বলতে দেখি যে ভাই একটু স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে, একটু স্মার্টলি চিন্তা করতে হবে। এখন এই স্মার্টলি থিঙ্ক করার ব্যাপারটা কি আসলে, চলো আমরা জাস্ট খালি অল্প একটু দেখো, আমরা 20% ধরো এই প্রশ্নটা 20% সমাধান করে ফেলছি, তবুও কিন্তু আমরা এখন চাইলে অপশন বাদ দিতে পারবো, চাইলে অপশন বাদ দিতে পারবো। এটাকেই বলা হয় স্মার্টলি ডিল করা, স্মার্টলি চিন্তা করতে হবে অ্যাডমিশন টেস্টে। ওকে, সো কিভাবে চলো একটু দেখো। দেখো ভাইয়া আমরা ভিএক্স এর মানটা কত পাইছি, -2। তাহলে দেখো অপশনে এ বি সি ডি অপশনে যদি আমরা কখনো দেখি যে ভাই -2, ভিএক্স এর মান -2 একটা অপশনেই আছে, তাহলে আর পুরো ম্যাথটা করার দরকারই নাই, পুরো ম্যাথটা করার দরকারই নাই, আমরা ডিরেক্ট ওইটা নিশ্চিন্তে দাগাই দিতে পারবো। এখন এই কাজটা করলে আমাদের কি হবে ভাইয়া, টাইম ম্যানেজমেন্ট বললে কথা আছে একটা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা টাইম ম্যানেজমেন্ট খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি যদি টাইমের সঠিক ইউটিলাইজ না করতে পারো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন যতই ভালো থাকুক না কেন তুমি কিন্তু চান্স পাবা না। তার মানে তোমাকে স্মার্টলি সবকিছু ডিল করতে হবে। সো দেখো আমরা কি করতে পারি ভাইয়া, -2 কোথায় আছে, এই যে একটা আছে, সো এটা দেখা মাত্রই দাগায় দেওয়া যাবে না, আমরা 4টা অপশনে চেক করবো। দেখো এখানেও -2 আছে, তার মানে এটা হইতে পারে। দেখো এখানে কি -2 আই আছে, তার মানে এইটা অপশন বাদ। এখানে কি -2 আছে, আই আছে না, এর অপশন বাদ। দেখো আমরা একটা ম্যাথের একটা প্রশ্নের জাস্ট কি করছি, জাস্ট 20% সমাধান করছি, তার মধ্যে আমরা 2টা অলরেডি অপশন বাদ দেওয়া শিখতেছি। তার মানে তোমাকে শুরু থেকেই ভাই এই স্মার্টলি চিন্তা ভাবনাগুলো একটু রাখতে হবে, স্মার্টলি ডিল করতে হবে, স্মার্টলি সমাধান করতে হবে। ওকে, সো তোমার অপশন বাদ দেওয়ার ক্যাপাবিলিটি শুরু থেকে স্ট্রং করতে হবে। তাহলে দেখবা যে কোনো এমসিকিউ বা কোনো প্রশ্ন এমন তুমি দেখতে পারবা যে ভাইয়া তুমি এই যে অল্প একটু সমাধান করছো, দেখবা যে শুধুমাত্র যদি এখানে দেখো এই অপশনটা যদি না থাকতো, তাহলে আমরা পুরো ম্যাথটা না সমাধান করে এই নাম্বারটা দাগাই দিতে পারতাম এবং 100% রাইট হইতো। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো যে আমরা সব সময় যে বলি যে ভাইয়া স্মার্টলি ডিল করো, একটু স্মার্ট হইতে হবে তোমাকে। সো এই স্মার্ট কাজগুলোকেই এইরকম ভাবে আমাকে ডিল করতে হবে। ওকে, সো চলো আমরা ভিএক্স এর মান পেয়ে গেছি, ভিএক্স এর মান পেয়ে গেছে। সো আমি একটু মিশাই দেই ভাইয়া, আমি একটু মিশাই দিই ভাইয়া, ভিএক্স যেহেতু পেয়ে গেলাম, এখন চলো আমরা ভিওয়াই বের করব। সো ভিওয়াই বের করতে আমাকে কি করতে হবে, ওয়াই এর সমীকরণ থেকে আমরা ভিওয়াই বের করতে পারবো। সো দেখো আমাদের ওয়াই সমীকরণটা কি দেওয়া আছে ভাইয়া, যে 2 cos 3t। তাহলে আমরা কি করব যে ভাইয়া আমরা সরণের সমীকরণকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলেই আমরা বেগ পাই। একটু আগেই তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করাই দিয়েছি। ওকে, সো চলো এখন আমরা এটাকে যদি
এটাকে আমরা কি করব সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেব এটাকে কি করব রে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তাহলে দেখো ডিফারেন্সিয়েশনের সময় আমরা কিন্তু সহগ কখনোই চেঞ্জ হয় না সহগ যা থাকে তাই থাকে সো 2 কে 2 রাখলাম এখন দেখো এটাকে cos থিটা ধরতে পারি না বাট থিটার জায়গায় কি আছে থিটার জায়গায় আছে হচ্ছে আমাদের 3t সো আমরা ওই যে আবার ওই থিটাকে থিটা ধরে নিব তারপরে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করব পর্যায়ক্রমিক অন্তরীকরণের আন্ডারে পড়ছে তাহলে দেখো cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin থিটা তাহলে মাইনাস sin 3t তাহলে বাট এটা কি থিটা ছিল ভাই না তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো পর্যায়ক্রমিক অন্তরীকরণ তাহলে আমাদের আসলো 3 তাহলে দেখো এটাকে যদি আমি সাজাই লিখি তাহলে মাইনাস 3 দুগুণ 6 মাইনাস 3 দুগুণ 6 sin 3t এখন আমাদের কি ভাই এই যে সময় দেওয়া আছে কত t ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে t ইকুয়াল টু কি ভাইয়া 0 সেকেন্ড সময় তাহলে t ইকুয়াল টু যদি আমরা 0 সেকেন্ড সময়ে v অফ y বের করি তাহলে মান বসাই দাও t এর মানটা বসাই দিই তাহলে মাইনাস 6 sin 3 ইনটু 0 তাহলে sin 0 ডিগ্রির মান কত ভাই sin 0 ডিগ্রির মান হচ্ছে 0 sin 0 ডিগ্রির মান কত sin 0 ডিগ্রির মান 0 তার মানে দেখো এইখানে আমাদের পুরাটাই 0 চলে আসছে অর্থাৎ v অফ y 0 দেখো এখন কিন্তু আমরা চাইলে v অফ z না বার করে অপশন দাগাই দিতে পারবো কিভাবে বলো দেখি এই তোমরা একটু উত্তর করো এখন একটু উত্তর করো দেখি তোমরা ব্যাপারটা ধরতে পারছো কিনা তাহলে a আর b ক আর খ এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে সবাই একটু বলো দেখি যে ক আর খ এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে একটু চেষ্টা করো দেখি ভাইয়া একটু চেষ্টা করো দেখি তোমরা কি অবস্থা ধরতে পারছো কিনা দেখি তোমরা ধরতে পারছো কিনা বলো দেখি তোমরা ধরতে পারছো কিনা দেখো ক আর খ এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার দেখো আমাদের ভি অফ ওয়াই তো ভিনিশ ভি অফ ওয়াই 0 যেহেতু হয়ে গেছে তার মানে ভি অফ ওয়াই জে এটাও ভিনিশ হয়ে যাবে তাহলে আমাদের জে অর্থাৎ আমাদের ভি অফ ওয়াই যেহেতু না থাকে তাহলে আমাদের এই জে কনসেপ্টটা থাকবে জে কনসেপ্টটা থাকবেই না তাহলে দেখো বি নাম্বারটা গেল তাহলে একটা অবশিষ্ট থাকলো সেটাই হচ্ছে ক নাম্বার এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার দেখো আমি চাইলে জেড এর অর্থাৎ ভি অফ ওয়াই না বের করেই দেখো খুব সুন্দর মতো অপশন অ্যানালাইসিস করে বেসিক কনসেপ্টটা ঠিক রেখে এবং স্মার্টলি চিন্তা করে খুব সুন্দর মতো অপশন দাগাই দিতে পারলাম অ্যান্সার না এনে আগে অপশন দাগাই দিছি এখন দেখো তুমি যদি এই স্মার্টলি ক্যালকুলেশনগুলো করে উত্তর করো তাহলে কিন্তু তুমি অন্যদের তুলনায় একটু হলেও আগায় থাকবা ধরো 5 সেকেন্ড 10 সেকেন্ড বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য গুরুত্বপূর্ণ ভাইয়া প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তোমার জন্য সেকেন্ড সো প্রত্যেকটা সেকেন্ড সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে বুঝতে পারছো সো দেখো আমরা যেহেতু আমরা করছি তো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করি যে ভাইয়া আসলে ভি অফ জেড এর মানটা কিভাবে বের করবে এটা একটু দেখাই দেন চলো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি তাহলে এটা একটু মিশাই দেই তাহলে ভাইয়া কি এটা একটু মিশাই দেই তাহলে আমরা এখন আনবো কি ভাইয়া তাহলে আমরা কি পাইছি ভাইয়া আমাদের ভি অফ এক্স এর মান -2 ভি অফ ওয়াই এর মান কত পাইছে 0 পাইছে ওকে এখন ভি অফ জেড বের করব তাহলে দেখো জেড এর সমীকরণ কি দেওয়া আছে ভাইয়া জেড এর সমীকরণ হচ্ছে 2 sin 2t তাহলে এখন আমরা এটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেব টি এর সাপেক্ষে তাহলে সহগ তো কখনো চেঞ্জ হয় না সাইনকে ডিফারেন্সিয়েট করলে cos হবে cos আমাদের 2t বাট এটা তো আমাদের থিটা না এটাকে আবার ডিফারেন্সিয়েট করো তার মানে 2 থাকতেছে তাহলে এটাকে আমরা করলে আমাদের কি আসতেছে 2 2 4 তাহলে cos 2t তাহলে এখন আমার প্রশ্নে দেওয়া আছে যে ভাইয়া t ইকুয়াল টু 0 সেকেন্ড তার মানে v অফ z ইকুয়াল টু 4 cos 2 ইন্টু 0 তাহলে cos 0 ডিগ্রি মান কত 1 তার মানে v অফ z হচ্ছে 4 তাহলে এখন যদি আমরা এই আদর্শ বেগের ফরম্যাটে যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো ভাইয়া যে v ভেক্টর ইকুয়াল টু v অফ x এর মান কত -2 তাহলে -2i যে আছে z এর মান আমাদের v অফ y তো 0 তাহলে আমাদের দেখো আমি যদি লিখিও তবুও কিন্তু 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে তাহলে লেখার দরকার নাই আমাদের তারপরে আমরা কি পাইলাম v অফ z এর মান কত পাইছে 4 তার মানে +4 যেহেতু তাহলে 4 আমাদের কে 4k তাহলে দেখো তো আমাদের কোনটা রাইট অ্যান্সার আসতেছে বাবারা একটু উত্তর করো দেখি দেখো এই যে -2i + 4k সো এই নাম্বার দেখছো এটা কিন্তু আমি এই কনসেপ্টটা না করেই কিন্তু দাগাই দিছিলাম এই পুরো প্রশ্নটা সমাধান না করেই কিন্তু আমি এই নাম্বারটা দাগাই দিছিলাম তবুও কিন্তু হয়েছিল কারণ আমরা ওই যে স্মার্টলি ডিল করছি অপশন বাদ দিছি আমরা আগেই বুঝতে পারছো সবাই বলো দেখো কতটা কনসেপচুয়াল প্রশ্ন একদম রিসেন্ট সালের প্রশ্ন 24-25 সেশনেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটা সবাই বুঝতে পারছো কিনা বলো বলো দেখি সবাই বুঝতে পারছো কিনা সবার ক্লিয়ার কিনা একটু বলো দেখি সবাই একটু দ্রুত বলো যে ভাইয়া সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা দেখো আমরা প্রত্যেকটা কনসেপ্ট বেসিক থেকে খুব সুন্দরভাবে তোমাদেরকে ভেঙে বোঝানোর ট্রাই করতেছি তোমাদেরকে কি ভাইয়া ভেঙে বোঝানোর ট্রাই করছি সবাই একটু বলো তাহলে আমরা নেক্সটে চলে যাব সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারছো কি না তাহলে আমরা কি করব নেক্সটে চলে যাব সো দ্রুত একটু আমাকে বলো যে ভাইয়া সবার 100% ক্লিয়ার কিনা
সবার 100। কোনো জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই অবশ্যই ভাইয়াকে বলবা, কোনো জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই 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 বলতে হবে। ওকে, সো চলো নেক্সটে যাই আমরা। দেখো নেক্সটে তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট। তোমরা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করো যে ভাই আপনাদের এ ইউনিটের কোর্স সম্পর্কে একটু আপডেট দেন। সো আমরা কিন্তু আমাদের ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ অলরেডি লঞ্চ করে দিয়েছি, যেটাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, সাস্ট, জগন্নাথ, খুলনা, জিএসটি, এগ্রি জিএসটি, কুমিল্লা, হাজীজানেশ, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে তুমি বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, সকল ইউনিভার্সিটির প্রস্তুতি হবে আমাদের এই একটা কোর্স ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ থেকেই। সো এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ ভাইয়া? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির এটার তো লাইভে তোমরা রিটেন ক্লাস, এমসিকিউ ক্লাস, সব কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার ক্লাস সব কিছু তো পাচ্ছই। তার পাশাপাশি যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাবা, তোমাদের জন্য আলাদা কোর্স করার কোনো দরকার হবে না, কারণ আমরা এই কোর্সে তোমাদের জন্য বাংলা ও ইংরেজির ক্লাসেরও ব্যবস্থা করেছি। ওকে, সো এই কোর্সে আর কি কি পাবা? সবথেকে বড় চমক, বাংলাদেশের এই প্রথম অনলাইন কোনো প্রতিষ্ঠানে তোমরা প্রিন্টেড লেকচার শিট পাবা, এবং এই লেকচার শিটগুলান শুধুমাত্র লেকচার শিট না, ওয়ান কাইন্ড অফ সাজেশন শিট তোমার কাছে আগেই পৌঁছায় যাবে একদম প্রস্তুতির শুরুতেই। আমরা প্রত্যেকটা টপিক এই লেকচার শিটগুলোতে এমনভাবে আলোচনা করেছি, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পরে ওই টপিক থেকে যত ধরনের প্রশ্ন অলরেডি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে চলে আসছে সব কিছুই আমরা ইনক্লুড করে দিয়েছি, এবং ওই সকল কিছু পুরো লেকচার শিটের উপরেই আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে থাকবো। তার মানে তোমার কাছে যদি বইটা থাকে, অর্থাৎ লেকচার শিট থাকে, তুমি যদি আমাদের ক্লাসগুলো করো শুরু থেকেই মনোযোগ দিয়ে, তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। ওকে, সো এছাড়াও আরো অনেক কিছু বাবা, তোমাদের এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আইএডুকেশন ফেসবুক পেজে মেসেজ করো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করিও, তাহলে সবকিছুই তোমাদেরকে ইন ডিটেলসে বলে দিবে। ওকে, সো চলো আমরা আর বেশি সময় নষ্ট করবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। সো আমরা নেক্সট প্রশ্নতে একটু চলে যাই। আমরা কি করব ভাইয়া? নেক্সট প্রশ্নতে চলে যাই। ওকে, আমরা দেখো আমরা এখন কি করব? নেক্সট প্রশ্নতে চলে যাব। আমরা কি করব ভাইয়া? নেক্সট প্রশ্নতে চলে যাব। চলো দেখো প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা একটু মনোযোগ দাও দেখি, প্রশ্নটা আমাদের কি বলছে একটু মনোযোগ দিয়ে পড়বো আমরা। দেখো, প্রশ্ন পড়তে তাড়াহুড়া কখনোই করবা না, প্রশ্ন পড়তে তাড়াহুড়া কখনোই করবা না, প্রশ্ন পড়তে তাড়াহুড়া কখনোই করবা না। ওকে, সো দেখো আমাদের প্রশ্নটা কি বলতেছে যে ভাইয়া এম ভরের এবং 2m ভরের দুইটা বস্তু আছে, দুইটা আয়তাকার বাক্স, একটি ঘর্ষণহীন, একটি কি ভাইয়া? ঘর্ষণহীন আনুভূমিক পৃষ্ঠে একটি দড়ি দ্বারা যুক্ত আছে। দেখো আমরা যখন ফিজিক্সের প্রশ্নগুলো পড়বো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ডায়াগ্রাম অর্থাৎ চিত্র অঙ্কন করে নেওয়ার চেষ্টা করবো, তাহলে দেখবা যে তোমাদের মাথায় খুব সুন্দর মতো গেঁথে যাবে বিষয়গুলো। তাহলে দেখো আমি তোমাদেরকে একটু ডায়াগ্রাম অঙ্কন করে করে বুঝাচ্ছি, আমি তোমাদেরকে একটু কি করবো ভাইয়া? ডায়াগ্রাম অঙ্কন করে বুঝাবো। তাহলে দেখো এম ভরের একটা বস্তু, তার মানে এটাকে ধরলাম আমি এম ভরের একটা বস্তু, আর একটা হচ্ছে 2m মানে ডাবল ভরের বস্তু। তাহলে দেখো এটাকে একটু বড় সড়ো করে আট করলাম, এটা হচ্ছে 2m ভরের বস্তু। তাহলে এম ভরের বস্তু এবং 2m ভরের বস্তু, আয়তাকার বস্তু, একটি ঘর্ষণহীন তল, তার মানে এরা একই তলে অবস্থান করতেছে কিন্তু এই তলের কোনো ঘর্ষণ নাই। ওকে, একটা দড়ি দ্বারা সংযুক্ত, তার মানে এই যে এইখান থেকে একটা দড়ি, এইখান থেকে একটা দড়ি দ্বারা সংযুক্ত আছে। ওকে, ঠিক আছে। তারপরে দেখো এফ মাত্রার কি বলছে ভাইয়া? এফ মাত্রার একটি সম্মুখ বল, তার মানে এফ মাত্রার সম্মুখ বল, তাহলে এই দিকে একটা বল প্রয়োগ করতেছে সম্মুখ বল, সেটা হচ্ছে এফ মাত্রার একটি সম্মুখ বল দ্বারা ভারী বাক্সকে টানা হচ্ছে, ভারী বাক্সকে ডান দিকে টানা হচ্ছে, তার মানে এই যে এই বাক্সটাকে ডান দিকে আমরা টেনে নিয়ে যাচ্ছে। ওকে, এখন ফলে হালকা বাক্সটি দড়ির টান অনুভব করবে, তার মানে কি এইটাকে টেনে নিয়ে গেলে দড়ি দ্বারা যেহেতু এইখানে সংযুক্ত আছে, তাহলে এই দিক বরাবরও একটা টান অনুভূত হবে এবং এই সহ সামনের দিকে অগ্রসর হবে, এই ছোট বাক্সটা সহ সামনের দিকে অগ্রসর হবে। তাহলে দেখো তোমাকে বের করতে বলছে যে ভাইয়া ওই, তাহলে আলটিমেটলি দেখো হালকা বাক্সটি দড়ি দ্বারা টান অনুভূত করবে। এখন দড়িতে টান কতটুকু পড়বে সেটাই মূলত আমাদের কি বের করতে হবে, দড়িতে টান কতটুকু সেটাই মূলত বের করতে হবে। দেখো এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কনসেপ্ট থেকে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 থেকে 3 বার এমসিকিউ প্রশ্ন আসছিল, 2 থেকে 3 বার। ওকে, সো দেখো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট সালেরই প্রশ্ন, 23-24 প্রশ্ন। সো চলো এই জিনিসটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা মূলত এইখানে দেখো আমরা যদি সামনের দিকে টানি ভাইয়া, সো আমরা একটা কাজ করি, চলো আমরা সর্বপ্রথম এই 2m বস্তুটাকে আলাদা আলাদা, দুইটা বস্তুকে আলাদা আলাদাভাবে দেখি। দেখো 2m বস্তুকে সামনের দিকে টানতেছে কি ভাইয়া? এফ বলে, আবার এই দিকে একটা টান কাজ করতেছে সেটা হচ্ছে টি, কারণ এটা সহ এই টানটা কোথায় কাজ করতেছে? আমাদের কোন বস্তুর উপরে? যে ভাইয়া ছোট বস্তুটার উপরে কাজ করতেছে। তাহলে দেখো এই পুরো সিস্টেমে যদি আমি লব্ধি বল বের করতে চাই, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তাহলে দেখো এখন সামেশন অফ এফ, দেখো তোমরা একটু আমাকে বলতে পারবা, যে ভাইয়া এই এফ বলটা বড় নাকি এই টান বলটা বড়, অর্থাৎ এফ মাইনাস টি হবে নাকি টি মাইনাস এফ হবে?
কোনটা হবে? দেখো আমাদেরকে বলে দিছে যে ভাইয়া আমাদের এই ডান দিকে টানা হচ্ছে, অর্থাৎ ডান দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেহেতু পুরো সিস্টেমটাই সামনের দিকে আগাচ্ছে, তার মানে অবশ্যই এফ এর মান বড় বিধায় তো একে সামনের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে আমরা বলটাকে কি বলবো যে ভাইয়া এফ মাইনাস টি ইকুয়ালস টু কোন বস্তুকে নিয়ে কাজ করতেছে? আমরা 2m ভরের বস্তুটাকে নিয়ে, তাহলে 2m a দিয়ে দিলাম। ওকে, বুঝতে পারছো কেন আমরা এফ মাইনাস টি করলাম? যদি এফটা বড় নাই হইতো তাহলে তো সামনের দিকে আগাইতোই না, তাহলে তো আমাদের কি সামনের দিকে আগাইতোই না। বুঝতে পারছো বিষয়টা? তো চলো এখন আমরা একটা বস্তুকে ভেঙে অ্যানালাইসিস করে নিলাম। এখন তাহলে আমরা কি করব? আরও একটা বস্তু আছে ওইটাকে একটু নেই। চলো, তার মানে এম ভরের বস্তুটাকে এই সামনের দিকে কি টি বলে টানতেছে, আর এই দিকে কোনো বল কাজ করতেছে, এই দিকে কোনো কিন্তু বল কাজ করতেছে না, কারণ এর সাথে আর কোনো সংযুক্ত বস্তু নাই। এর সাথে কি ভাইয়া আর কোনো সংযুক্ত বস্তু নাই। তাহলে চলো আমরা এইখানে যদি করি যে ভাইয়া সামেশন অফ এফ ইকুয়াল টু আমরা এম এ বেসিক সূত্রটা ফেলাই দেই, তাহলে এফ এর জায়গায় কুই কাজ করতেছে? শুধুমাত্র টান বল সামনের দিকে। তাহলে টি ইকুয়াল টু আমরা কি বলতে পারতেছি ভাইয়া যে আমাদের কোন বস্তুটাকে নিয়ে কাজ করতেছি? এই এম বস্তু, ছোট হাতের এম মানে ছোট বস্তুটাকে নিয়ে কাজ করতেছি, তাহলে এম এ পাচ্ছি আমরা। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দেই, তাহলে চলো দেখি একটু 1 এবং 2, 1 + 2 যদি যোগ করি, 1 এবং 2 যদি যোগ করে দেয়, দেখো তাহলে আমাদের কি এই মাইনাসটি পজিটিভটি কাটা, মাইনাসটি পজিটিভটি কাটা, মাইনাসটি পজিটিভটি কাটা। ওকে, তারপরে দেখো আমরা কি পাচ্ছি যে ভাইয়া এফ ইকুয়াল টু এইখানে 2ma, এইখানে ma, তার মানে 3ma পাচ্ছি, 3ma। তাহলে দেখো এই পুরো সিস্টেমটার যদি আমরা এখন ত্বরণ বের করতে চাই, ত্বরণটা বের করে নিতে পারবো। তাহলে অতএব দেখো, অতএব আমরা কি বলতে পারতেছি? a ইকুয়াল টু f ডিভাইডেড বাই 3m। পুরো সিস্টেমটার আমরা ত্বরণটা কিন্তু খুব সুন্দর মতো বের করে নিলাম। তো এখন কাজটা কি? দেখো এখন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তোমাকে বের করতে বলছে যে ভাই দড়িতে টান কত হবে। দড়িতে এখন টানটা কোন বস্তুটা অনুভূত করতেছে বলো তো দেখি? টানটা কোন বস্তু? এই বড় বস্তু নাকি ছোট বস্তু? বড় বস্তু নাকি ছোট বস্তু বলো তো দেখি বাবারা? যে টানটা দেখো সামনের দিকে এফ দড়ি দ্বারা টানতেছি আমরা, হচ্ছে বল দ্বারা এফ দ্বারা টানতেছি, তাহলে টানটা কি এই ছোট বস্তুটাই তো অনুভূত করতেছে, তাই না? তাহলে তোমাকে প্রশ্নটা বুঝতে হবে যে দড়িতে টান কোন বস্তুর টানটা বের করতে বলছে? ছোট বস্তুর টানটাই। তাহলে দেখো ছোট বস্তুর টানটা যদি আমরা এখন বের করতে চাই, তাহলে খুব সুন্দর মতোই বের করতে পারবো। কি ভাইয়া খুব সুন্দর মতো বের করতে পারবো না এখন? চলো তাহলে আমরা এখন এই জিনিসটার টানটা বের করে ফেলি। এই জিনিসটার কি ভাইয়া টানটা আমরা খুব সুন্দর মতো বের করে ফেলবো। ওকে, তাহলে দেখো আমরা এই ছোট বস্তুর ক্ষেত্রে এই টানের সূত্রটা কি শিখছিলাম? যে ভাইয়া এখন দেখো আমরা এখানে জাস্ট বসাই দেবো যে ভাইয়া টি ইকুয়াল টু এম এ, টি ইকুয়াল টু এম এ। কেন আমি এম দিলাম? কারণ এই এমটাই তো ছোট বস্তুটা, তাই না? তাহলে এখন এর মানটাই যে পুরো সিস্টেমের ত্বরণটা আমরা কিন্তু আগেই বের করে নিয়েছিলাম, এফ ডিভাইডেড বাই 3m, এফ ডিভাইডেড বাই 3m, তাহলে এম ইন্টু এফ ডিভাইডেড বাই 3m, তাহলে এম আর এম কাটা, তাহলে এফ ডিভাইডেড বাই 3 পাচ্ছি। সো এইটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট আনসার। সো এফ ডিভাইডেড বাই 3 কোথায়? এই তো গ নাম্বারটা। এফ ডিভাইডেড বাই 3 কোথায়? গ নাম্বারে উত্তর। গ নাম্বারে উত্তর পেয়ে গেছি আমরা। সবাই বুঝছো? বলো সবাই বুঝছো? আমরা কিন্তু একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে দেখাচ্ছি। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় রিসেন্ট 2টা প্রশ্ন সমাধান করলাম, 2টা সালেরই। 2টা সালের প্রশ্ন যথেষ্ট কিন্তু একদম বেসিক নির্ভর। তোমার যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না থাকে ভাইয়া, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করা সো টাফ। একটু পরে দেখবে যে আরও একটা প্রশ্ন আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত কঠিন প্রশ্ন নিউটনের বলবিদ্যা থেকে কখনো আসে নাই। উলম্ব তলে আমরা হচ্ছে বস্তুকে ঘুরাই যদি, সো সেই কনসেপ্টের প্রশ্ন আমরা দেখব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 5 বছরের প্রশ্ন তুমি যত দিন যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অত স্ট্যান্ডার্ড হচ্ছে। সো তোমার শুরু থেকেই একদম কৌশলীভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে, প্রত্যেকটা জিনিসের বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, অর্থাৎ যতই ঘুরাই পেশায় যাতে প্রশ্ন আসুক তাহলে তুমি যাতে 100% উত্তর করতে পারো। সবাই কি বুঝছো রে? সবার ক্লিয়ার বলো? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার হলে আমরা নেক্সটে চলে যাব ভাইয়া। সবার ক্লিয়ার হলে আমরা নেক্সটে চলে যাব। সবার কি ক্লিয়ার ভাইয়া? একটু আমাকে বলো দেখি, সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার হলে আমরা নেক্সটে চলে যাব। সবার ক্লিয়ার হলে আমরা কি করব? নেক্সটে চলে যাব। চলো তাহলে আমরা নেক্সটে চলে যাই, নেক্সট প্রশ্নটাতে চলে যাই, দেখি নেক্সট প্রশ্নটা কি বলছে। দেখো এটা তোমরা ইজিলি পারা উচিত, কারণ আমি এই পুরো কনসেপ্টটা তোমাদেরকে দেখাই দিছি অলরেডি। আমরা 2024-25 সেশনে যে প্রশ্নটা সমাধান করছি, ওই প্রশ্নটা যদি সমাধান বুঝে থাকো তাহলে এই যে 22-23-এ আসা প্রশ্ন নিউটন বলবিদ্যা থেকে, এটা তুমি নিজে নিজেই সমাধান করতে পারবা। কিভাবে? চলো আগে আমরা প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ি। দেখো এখানে কি কি দেওয়া আছে, যে ভাইয়া 0.50 কেজি, 0.50 কেজি ভরের একটা এক্স অক্ষ বরাবর x ইকুয়াল টু টি, অর্থাৎ আমাদের একটা সমীকরণ দেওয়া আছে। সেটা কি ভাইয়া? দেখো ওরে বাপরে বাপ, বড় সড়ো একটা সমীকরণ, ঠিক আছে? এইখানে তোমরা সমীকরণ দেখে অনেকেই ভাবাচাকা খেয়ে যাবে, আল্লাহ দশমিক আছে, হাতে ক্যালকুলেশন কেমনে করবো? দেখো এত প্যারা খাওয়ার দরকার নেই, তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখবে যে দশমিক কোনো প্যারাই দিবে না তোমাকে। তো দেখো এখানে কি বলা আছে, -13.00, 00 কোনো দাম আছে? 0.00 মানে ওই একই কথা, -13 লেখা যাইতো, তাই না? আবার দেখো 2.00t, এখানে তোমাকে ভয় দেখানোর জন্য এই পয়েন্টগুলোর পরে 00 বসাই দিছে, খালি জাস্ট পয়েন্ট দিছে। এখন অনেকে ভাববা আল্লাহ দশমিক
এটা তাহলে তো হাতে ক্যালকুলেশন পারবো না, তাই স্কিপ করা যাবে না। স্যারেরা মাঝে মাঝে এরকম তোমাকে শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলাইতে পারে, বুঝতে পারছো? সো দেখো তারপরে আমরা কি পাইলাম, প্লাস 2t প্লাস 4.00 t স্কোয়ার মাইনাস 3.00 t কিউব। তাহলে দেখো ভাই এটাকে যদি আমরা একটু স্মার্টলি ডিল করি তাহলে এই জিনিসটাকে এইভাবে লেখা যায়। দেখো এক্স এর সমীকরণটাকে আমরা বলতে পারি -13 প্লাস 2t, যেহেতু দশমিকের পর 0 0 এগুলো লেখারই দরকার নাই, প্লাস 4t স্কোয়ার মাইনাস 3t কিউব মাইনাস 3t কিউব। দেখো আমরা কিন্তু এই সমীকরণটাকে এই সমীকরণে খুব সুন্দর মতো কনভার্ট করে লিখতে পারতেছি, কারণ দশমিকের পরে তো শূন্যর কোনো দাম নাই, তাই না? আচ্ছা তাহলে দেখো এখন এই সমীকরণ অনুযায়ী সামনের দিকে চলতেছে। ওকে ঠিক আছে, বুঝলাম। এখন এই এক্স এর সমীকরণটার আসলে কি, এক্স এর এককটা হচ্ছে মিটার। মিটার কার একক? সরণের একক মিটার না? তাহলে এই এক্স দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? এক্স দ্বারা কি বোঝাচ্ছে? সরণ। দেখো তোমাকে কিন্তু এইটাই হচ্ছে কিওয়ার্ড, যে একক যে মিটার বলা আছে, এটা দেখেই তোমাকে বুঝতে হবে এটা কার সমীকরণ, আর সরণের সমীকরণ আমরা পেয়ে গেলাম, কারণ এর একক মিটার। এর একক কি ভাইয়া? মিটার। আচ্ছা আবার টি এর একক সেকেন্ড, এটা তো সবাই জানি আমরা, টি এর একক সেকেন্ড। ওকে ঠিক আছে। এখন দেখো টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে ওর উপর লব্ধি বলটা কত, একদম লব্ধি বল বের করতে বলছে। সো লব্ধি বল বের করার একটাই সূত্র, তোমাকে যদি বল বের করতে বলে তাহলে F ইকুয়াল টু ma, এই সূত্রই হবে। এটা কোন নাম্বার সূত্র থেকে আসছে? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে, তাই না? তাহলে আমরা কি জানি ভাইয়া, বলের সূত্র একটাই, সেটা হচ্ছে F ইকুয়াল টু ma। দেখো এখন আমাদের এই যে m এর মান, বস্তুর ভরের মানটা কিন্তু দেওয়াই আছে, ভাইয়া আমাদের দেওয়াই আছে, বস্তুর কি ভরের মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে। তাহলে এম এর মান আমরা জানি, তাহলে এখন এর মানটা বের করে নিতে হবে। সো এর মান বের করার জন্য অনেক সূত্র আছে। দেখো তোমাকে আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দেয়, কত ধরনের সূত্র হইতে পারে। ওকে সো চলো আমরা এর কত ধরনের সূত্র হবে সেটা একটু দেখে নিই। চলো দেখো আমরা সর্বপ্রথম 9-10 থেকে শিখে আসতেছি যে ভাইয়া আদিবেগ এবং শেষ বেগ সময় দেওয়া থাকলে যে ভাইয়া v ইকুয়াল টু ইউ মাইনাস, আমরা a ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি জানি। আবার একটু আগে শিখলাম যে ভাইয়া বেগকে একবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায় সময়ের সাপেক্ষে, আবার সরণকে দুইবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়। ওকে তম সেকেন্ড থাকলে a ইকুয়াল টু s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। এটা কি স্পেশালি তম সেকেন্ডের বেলায়, তম সেকেন্ড যদি থাকে, স্পেশালি কি তম সেকেন্ড যদি থাকে। ওকে আবার আমরা জানি আদিবেগ শেষ বেগ এবং সরণ থাকলে তাহলে a ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। আবার যদি আদিবেগ শূন্য হয় তাহলে a ইকুয়াল টু 2s ডিভাইডেড বাই টি স্কোয়ার। সো এই কয়েকটা হচ্ছে বেসিক সূত্র ত্বরণের, এই সূত্রগুলো তোমাকে জানতেই হবে। একটু আমরা খুব সুন্দরভাবে এই কয়েকটা সূত্র অবশ্যই খেয়াল রাখবো এবং মনে রাখার চেষ্টা করব। এই কয়েকটা সূত্র অবশ্যই খেয়াল রাখবো এবং মনে রাখার চেষ্টা করবো ভাইয়া, অবশ্যই খেয়াল রাখবো এবং মনে রাখার চেষ্টা করবো। ওকে এখন যদি আমরা আসি যে ভাইয়া আর কি কোনো সূত্র হইতে পারে না, আরও সূত্র হইতে পারে। আমরা আস্তে আস্তে যখন প্রয়োজন হবে দেখবা বাতাসের বাধা যদি থাকে তখন পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যায়, বাট বেসিক কয়েকটা সূত্র, এই কয়েকটা সূত্র তোমাকে মনে রাখতেই হবে ভাইয়া, মনে রাখতেই হবে। তাহলে দেখো এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাই অনেক তো সূত্র শিখাইলেন, এখন কখন কোন সূত্র? আমার তো সূত্র মুখস্থ থাকে ভাই, কিন্তু আমি বুঝতে পারি না যে কখন কোন সূত্রে অ্যাপ্লাই হবে, এইটাই ধরতে পারি না আমি। এটা তো মহা ঝামেলা ভাই, আমার সূত্র মুখস্থ আছে। এইরকম অনেক স্টুডেন্ট আছো যে তোমাদের সূত্র মুখস্থ থাকে কিন্তু কখন কোন প্রশ্নে কোনটা দিয়ে সমাধান করবে এটা তোমরা ধরতে পারো না। এরকম কেউ আসো? থাকলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো, যে ভাইয়া এরকম কেউ আসো কিনা। ওকে সো দেখো তাহলে আমরা এখন কোনটা সূত্র এখানকার মধ্যে ইউজ করতে পারি এটা কিভাবে বুঝবো? প্রশ্নই বলে দেবে। দেখো প্রশ্নে কি আছে? সরণের সমীকরণ দেওয়া আছে। এখন সরণের সমীকরণ দেওয়া আছে, তাহলে আমাদের দরকার কি ভাই? আমাদের মিসিং হচ্ছে ত্বরণ, তাহলে কোনটা, তাহলে কোন সূত্রে অ্যাপ্লাই হবে? এই দেখো সরণ আর ত্বরণের সম্পর্ক, যে a ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার। বুঝছো কিভাবে সূত্র আসতেছে, কোন সূত্রে অ্যাপ্লাই হবে এটা তোমাকে প্রশ্নই বলে দেবে, এটা নিয়ে মাথা ঘামার দরকার নাই। প্রশ্নে কি কি উপাদান দেওয়া আছে, কি কি এলিমেন্টস আছে সেইটা ভালো মতো খেয়াল করলেই বাবারা বুঝতে পারবা যে কোন সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে। দেখো অনেক সূত্র আছে, তো কেন আমরা এটা নিলাম? কারণ আমাদের সরণ আছে, আমাদের দরকার ত্বরণ। তাহলে a ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি, তাহলে সরণকে আমরা কয়বার ডিফারেন্সিয়েট করব? দুইবার ডিফারেন্সিয়েট করলেই আমরা ত্বরণ পেয়ে যাবো। সো চলো কাজটা করে ফেলি, বুঝতে পারছো? তাহলে চলো আমরা কাজটা করে ফেলি। তাহলে চলো এটা একটু ক্লিন করে দেই, ভাইয়ারা, এটা একটু ক্লিন করে দেই। সো চলো এখন দেখো, এখন বিষয়টা একটু দেখো যে ভাইয়া এটাকে আমি কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? সরণ যেহেতু দুইবার, তাহলে এক্স ড্যাশ উপরে একটা ড্যাশ দিলাম, তার মানে একবার ডিফারেন্সিয়েশন। দেখো
কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েট করলে লাড্ডু সোনা অর্থাৎ 0, তাহলে এটা হয়ে গেল 0 প্লাস 2টিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে শুধুমাত্র 2 থাকতেছে। আবার এটা কি ছিল 4 না, হ্যাঁ 4t²। তাহলে দেখো এটাকে কি আসতেছে ভাইয়া প্লাস, তার মানে 4 দুগুণ 8 টি থাকতেছে। আবার এখানে মাইনাস ছিল, মাইনাস তার মানে 3 3 9 t²। সো এইখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করছি দেখো, উচ্চতর গণিতে এটা আসার কি সবাই জানো যে ভাইয়া d/dx x⁴n কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে n x⁴n-1, এটা আমরা উচ্চতর গণিতে শিখছি না ভাইয়া। এই সূত্রটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এই সূত্রটা অবশ্যই আমাদের কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে, এই সূত্রটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আসো এখানে আরেকটা কি সূত্র ইউজ করছি, যদি এর সামনে সহগ থাকে যেমন d/dx m x⁴n-1, সরি x যদি n থাকে, যদি n থাকে তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এই সহগটা কখনো চেঞ্জ হয় না, সহগই থাকে আর বাকিটা সূত্র অনুযায়ী, তাহলে n x⁴n-1। আবার আমরা জানি যে ভাইয়া d/dx একটা কনস্ট্যান্ট মান থাকলে 1 2 3 4 যে কোনো কনস্ট্যান্ট মান থাকলে ডিফারেন্সিয়েট করলে লাড্ডু সোনা হয় 0, বুঝতে পারছো? সো এই কয়েকটা বেসিক সূত্র তোমাকে ডিফারেন্সিয়েশনে অবশ্যই মুখস্থ রাখতে হবে ফিজিক্সের জন্য। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা সূত্রগুলো তো দেখে ফেললাম, এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দেই। তাহলে আমরা কি পাইলাম বলো তো দেখি, এইটা কার সমীকরণ পাইছি বলো তো দেখি, তোমাদের একটু বেসিকটা একটু চেক করি। যে এই সরণকে যে আমরা একবার ডিফারেন্সিয়েট করলাম, কয়বার, একবার ডিফারেন্সিয়েট করছে, কয়বার ভাইয়া, একবার ডিফারেন্সিয়েট করছে। সরণকে কয়বার ডিফারেন্সিয়েট করছে রে, একবার ডিফারেন্সিয়েট করছে। সো একবার যে ডিফারেন্সিয়েট করলাম তাহলে এই সমীকরণটা কি সরণই থাকে গেল নাকি চেঞ্জ হয়েছে, সরণ থাকছে নাকি চেঞ্জ হয়েছে বলো দেখি, সরণটা কি সরণই আছে নাকি চেঞ্জ হয়েছে, সরণটা কি ভাইয়া সরণ আছে নাকি চেঞ্জ হয়েছে, সরণটা কি সরণই আছে নাকি চেঞ্জ হয়েছে বলো, সরণটা কি সরণই আছে নাকি চেঞ্জ হয়েছে? এটা কিন্তু আর বাবারা সরণ নাই, কারণ সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়, কারণ আমরা এটা জানছিলাম যে ভাইয়া বেগ v = dx/dt। এখন কিন্তু পুরো এই সমীকরণটা কার সমীকরণ হয়ে গেছে, বেগের সমীকরণ হয়ে গেছে। কার সমীকরণ, বেগের সমীকরণ। তাহলে আবার এই বেগকে একবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়, কারণ আমরা a = dv/dt জানি, a = কি জানি রে, dv/dt। তাহলে চলো এখন এইটাকে আবার ডিফারেন্সিয়েট করলেই আমরা দেখো x∬, এইটা মানেই হচ্ছে কি রে, ত্বরণ বুঝাচ্ছে। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে 0 তো গেলই আগে থেকে। এখন এই 2কে কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েট করলে আবার 0 প্লাস 8টিকে 8 হয়ে যাচ্ছে আর মাইনাস 9 × 9 18 টি হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এইটা কিন্তু কার সমীকরণ পাইলাম, এটা হচ্ছে ত্বরণের সমীকরণ পাইছি। কার সমীকরণ বাবা, ত্বরণের সমীকরণ পাইছি। কার সমীকরণ, ত্বরণের সমীকরণ পাইছি। ওকে, ত্বরণের সমীকরণ পাইছি। ওকে, সো এখন চলো আমাদের তো আমাদের টার্গেট কি ছিল, ত্বরণই বের করব। টার্গেট কি ছিল রে, ত্বরণই বের করব। তাহলে ত্বরণের সমীকরণ পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্নে দেখো t = 2 সেকেন্ড দেওয়াই আছে, তাহলে এখানে আমরা t এর মানটা বসাই দিই। তাহলে দেখো t = 2 বসিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা কি পাচ্ছি যে ভাইয়া ত্বরণ a = 8 মাইনাস এখানে 18 ইন্টু কত আসতেছে আমাদের 2, তাহলে 8 মাইনাস আমাদের কত আসতেছে দেখো তো, যে ভাইয়া 8 × 8 = 16, 6 হাতে 1, 2 × 2 আর 1 × 3, তাহলে 36 মাইনাস 8 মাইনাস 36 চলে আসতেছে। কত আসতেছে ভাইয়া, 8 মাইনাস 36 চলে আসতেছে। তাহলে দেখো এটাকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত আসবে ভাই, মাইনাস 28 চলে আসতেছে, -28 ms−2 ত্বরণের একক বসাই দিলাম। তাহলে চলো এখন এই যে বাবা, এখন ত্বরণের মান যেহেতু আমরা পেয়ে গেছি, ত্বরণের মান যদি আমরা পেয়ে গেছি তাহলে আলটিমেটলি আমরা কি মান বসাই দিব। দেখো এখানে কত আছে, m এর মান 0.5। দেখো হাতে ক্যালকুলেশনটা ভালোভাবে দেখো ভাইয়া, এই 0.5 না এইভাবে না লিখে আমরা কি লিখবো, হাফ লিখতে পারি, হাফ মানেই তো 0.5। কেন লিখলাম, কারণ আমরা হাতে ক্যালকুলেশন করব। দেখো ইনটু এর মান কত পেয়েছি, -28, তাহলে কত 14 দুগুণ 28, তাহলে কত আসলো, -14। দেখো এইখানে কিন্তু -14 নিউটন পেয়ে গেছে। সো পরীক্ষার হলে আমাদের কোনটা অপশন ছিল, এই তো বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার, যে -14 নিউটন, -14 নিউটন। বুঝছো কনসেপ্টটা? দেখো এটা কিন্তু ভাই মোটামুটি অনেক সহজ প্রশ্ন ছিল। দেখো এই কনসেপ্টটা আমরা একদম ক্লাসের শুরুতে এই কনসেপ্ট থেকে একটা প্রশ্ন সমাধান করছিলাম। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখো এটা কত সালে আসছে, 22-23, আর আমরা শুরুতেই কোন প্রশ্নটা সমাধান করছিলাম, এটা একই কনসেপ্ট, মেইন কনসেপ্টটা কিন্তু একই কনসেপ্ট, ওই বেগের কনসেপ্ট, কারণ বেগ ত্বরণ আমরা এই একই কনসেপ্ট। তাহলে দেখো 24-25-এ এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসছিল, আবার কিন্তু 22-23-এও আসছিল। তার মানে দেখো কনসেপ্টগুলো একটু বোঝার ট্রাই করো ভাইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন বুঝতে পারলে কিন্তু, তুমি যদি প্রশ্নটা ধরতে পারো, তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি খুব সুন্দর মতো উত্তর করতে পারবা। বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে তুমি যদি প্রশ্নগুলো দেখো মোটামুটি ভালোই স্ট্যান্ডার্ড হচ্ছে ভাইয়া। তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পরীক্ষার প্রশ্নে উত্তর করাটা সো টাফ। বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা বলো দেখি ভাইয়া, সবার ক্লিয়ার কিনা?
তাহলে আমরা নেক্সটে চলে যেতে পারি। আমরা খুব সুন্দর মতো এই প্রশ্নটা সমাধান করে ফেলছি। কত পাইছি? খ নাম্বার মাইনাস 14 নিউটন পেয়ে গেছি। মাইনাস কত পাইছি? 14 নিউটন পেয়ে গেছি। ওকে, এই সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হলে চলো আমরা বেশি সময় নষ্ট করবো না, আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখি নিউটনিয়ান বলবিদ্যায় পরে কি প্রশ্ন আসছে। এই তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সব থেকে কঠিন প্রশ্ন কোনটা ছিল? এটাই ছিল নিউটনিয়ান বলবিদ্যার ধরো সব থেকে একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে, বা একটু বড় টাইপের ক্যালকুলেশন। এই টাইপের ক্যালকুলেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই প্রশ্ন আসে না, রিটেনেও আসে নাই, বাট এটা হঠাৎ করে এমসিকিউ এ চলে আসছে। দেখো এই প্রশ্নটা মোটামুটি খুবই ভালো মানের একটা কনসেপচুয়াল একটা প্রশ্ন। সো দেখি আমরা একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ার ট্রাই করি। দেখো কি বলছে, একটি সুতার এক প্রান্তে বস্তুকে বেঁধে উলম্ব বৃত্তাকার ভাবে, দেখো এইটাই হচ্ছে কনসেপ্ট, উলম্বভাবে বৃত্তাকার পথে, উলম্বভাবে বৃত্তাকার পথে। সো সবাইকে একটু বেসিক কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিই। ধরো আমি আনুভূমিকভাবে যদি ঘুরাই আর উলম্বভাবে ঘোরানোর পার্থক্যটা কি আসলে, কখন কোনথায় কি ঝামেলাটা লাগে। ধরো আমি এই কলমের এক মাথায় একটা বস্তু, এই মোবাইলটা ধরো সুতা দিয়ে বেঁধে, মোবাইলটা না, ধরো এখানে একটা বল আছে বা একটা বস্তু আছে, ছোট বস্তু, সুতা দিয়ে বেঁধে এইভাবে ঘোরাচ্ছি, তাহলে আমি কি উলম্বভাবে ঘোরাচ্ছি না আনুভূমিকের সাপেক্ষে ঘোরাচ্ছি এইভাবে। তাহলে ঘুরাইলে আমাদের কি ভাই, প্রত্যেকটা দেখো যখন আমরা আনুভূমিকভাবে ঘোরাবো, দেখো উলম্ব আর আনুভূমিকের মধ্যে পার্থক্য কি, উলম্ব আর আনুভূমিকের মধ্যে পার্থক্য কি একটু বোঝার ট্রাই করো। দেখো যখন আমরা আনুভূমিকভাবে ঘোরাবো, যখন আমরা কি করবো ভাইয়া, আনুভূমিকভাবে ঘোরাবো, আনুভূমিক ধরো এই যে একটা লাঠির একটা মাথায় একটা বস্তুকে এইভাবে ঘোরাচ্ছি, ঠিক আছে, তখন কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টেই, প্রত্যেকটা আনুভূমিকে প্রত্যেকটা পয়েন্টে বেগ কিন্তু একই থাকবে, অর্থাৎ বেগ ধ্রুব, বেগ থাকবে ধ্রুব। বাট যখন তুমি উলম্বভাবে ঘুরাবা, উলম্বভাবে ঘুরাবা, একটু আমার হাতের দিকে খেয়াল করো। দেখো তোমরা এখনই বিষয়টা বুঝতে পারবা। দেখো আমি এই হাতটাকে উপরে তুলে এইভাবে যদি ঘুরাই, এইভাবে যদি একটু ঘোরানোর চেষ্টা করি, দেখো তোমরাও একটু আমার সাথে সাথে ঘুরাইতে পারো। দেখো যখন আমি নিচের দিকে আসতেছি মনে হচ্ছে যে তাড়াতাড়ি আসতেছে, আবার যখন উপরের দিকে আসতেছি যখন মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে, স্পিড কমে যাচ্ছে। তাহলে দেখো যখন আমি উলম্বভাবে ঘুরাবো তখন কিন্তু প্রত্যেকটা জায়গায় বেগ থাকতেছে না। দেখো নিচের দিকে বেগ বেশি মনে হচ্ছে, উপরের দিকে আস্তে আস্তে কমে যাচ্ছে, নিচের দিকে বেগ বেশি মনে হচ্ছে, আস্তে আস্তে বেগ কমে যাচ্ছে, ঠিক আছে। সো উলম্বের ঝামেলাটা কি, যে ভাইয়া বেগ ধ্রুব থাকবে না, প্রত্যেকটা পয়েন্টে বেগ আলাদা থাকবে, বেগ আলাদা থাকবে। উলম্ব আর আনুভূমিক কনসেপ্টটা বুঝছো ভাই? আনুভূমিক আর উলম্ব কনসেপ্টটা বুঝছো? আনুভূমিকে কি প্রত্যেকটা পয়েন্টে বেগ সমান থাকবে, বাট উলম্বতে প্রত্যেকটা পয়েন্টে বেগ সমান হবে না, আলাদা আলাদা হবে, প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা হবে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে বেসিক কনসেপ্টটা। সো দেখো আমরা একটু প্রশ্নটা পড়ি, আমাদের কি কি বলছে চলো। সো আমরা যদি প্রশ্নটা একটু দেখি কি বলছে চলো। যে ভাইয়া একটি সুতার এক প্রান্তে একটি বস্তুকে বেঁধে উলম্বভাবে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, ওকে, বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ, বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ। তাহলে দেখো বৃত্তের কি বলছে ভাই, এটা কিন্তু এই যে খেয়াল রাখতে হবে, সর্বোচ্চ বিন্দুতে ওই বস্তুটার বেগ দেওয়া আছে কত, √3gr, √3gr, ওকে। এখন আর মানে কি ব্যাসার্ধ, জি মানে অভিকর্ষ ত্বরণ বলে দিছে। এখন বৃত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন কি, বৃত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাত তোমাকে বের করতে বলছে। বৃত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে, এই কি আমাদের হচ্ছে কি রে, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা একটু ওয়েট, কেউ আছে? এই সবাই একটু অপেক্ষা করো, ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। এই মাত্র 30 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ আমরা আবার ক্লাসে ব্যাক করতেছি। সবাই একটু অপেক্ষা করো, এই তো আমরা ইতিমধ্যেই চলে আসছি। আচ্ছা দাও একটু দ্রুত দাও, ওর কাছ থেকে নাও, নিয়ে তাড়াতাড়ি দাও একটু। আচ্ছা কথা বলিও না, দেখো তাড়াতাড়ি দেখো কি অবস্থা। না তো আসে নাই, দ্রুত একটু দেখো, দ্রুত ভাইয়া। আসে নাই, ওরে বাবা, কঠিন ঝামেলা।
যা তো ডাকো 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 দ্রুত দ্রুত একটু ডাকো। আসে না, এই যে এখানে এরকমই আছে। সো একটু অপেক্ষা করো, জাস্ট আমরা ক্যামেরাটা ঠিকঠাক করেই ক্লাসটা শুরু করতেছি, ওকে? আসে নাই তো। উল্টে পাশে ঢুকাইছে। ওরে ব্যাটারিটা দিতে গেলা কেন? আচ্ছা যাই হোক, পেরে নাই, নাও দ্রুত নাও। কেবলটা খুলে একটু ট্রাই করো। ব্যাটারি তো উল্টা পাশে লাগাইছো রে। নাও নাও নাও, ওর কাছ থেকে নাও, দ্রুত নাও। যাও তো, একটু দ্রুত দেখো, দ্রুত দেখো। এই যে ব্যাটারির সমস্যা। লাগানো হয়েছে, ওই যে ইয়ে এসে লাগালো, তারপরে উল্টা দিকে লাগাইছে নাকি দেখেন দেখি। সেটাই চেঞ্জ করতে হবে এটা? না, এটা ঠিক আছে। তাহলে এখন সমস্যা কি? দেখা যাক আসে কিনা। হ্যাঁ আসছে, একটু সোজা করতে হবে, ফ্রেম বেঁকে গেছে। ঠিক আছে, চলবে। ওকে, সো সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, হঠাৎ করেই হচ্ছে আমাদের ব্যাটারি ডাউন হয়ে গেছিল। সো সমস্যা নাই, আবার চলে আসছি আমরা এখন খুব সুন্দরভাবে, নতুন উদ্যমে ক্লাস হবে ইনশাল্লাহ। সো দেখো, আমাদের এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কত সেশনে আসছিল? 21-22 সেশন। খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, সবাই একটু শুরু থেকেই মনোযোগ দাও। সো দেখো এখানে আমাদের কি বলা আছে ভাইয়া, এখানে আমাদের একটি সুতার, দেখো একটি সুতার এক প্রান্তে একটা বস্তুকে বেঁধে উলম্বভাবে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে।
একটু খেয়াল করো, এটা কিন্তু কিওয়ার্ড, আনুভূমিক না, কিন্তু উলম্বভাবে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। এখন বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ দেওয়া আছে √3gr, এখানে r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, হলে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাত কি চাইছে, যে সুতার টানের অনুপাত কত সেটা তোমাকে বের করতে বলছে। সো চলো আমরা এই বিষয়টাকে একটু সুন্দর মতো ডায়াগ্রামে বোঝার ট্রাই করি। সো এই বিষয়টাকে একটু ডায়াগ্রামে বোঝার ট্রাই করি। ওকে, ডায়াগ্রামে আমরা একটু বোঝার ট্রাই করি। তাহলে চলো দেখো, এখানে ধরো আমরা কি বলছে যে ভাই উলম্বভাবে একটা বস্তুকে ঘোরাচ্ছে। ওকে, সো এখন বলে দিছে যে ভাই সর্বোচ্চ বিন্দুতে, দেখো এই যে সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ দেওয়া আছে, বস্তুটির বেগ √3gr। তাহলে ধরলাম এই যে এইটা হচ্ছে আমাদের কি সর্বনিম্ন বিন্দু, এইটা কি ধরলাম, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এইটা কি ভাই, আমাদের বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ, এটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর দুইটা মিলাই আমরা বৃত্তের ব্যাস বলতে পারতেছি, তাই না? সো এটাকে আমরা কি পাইলাম, যে ভাইয়া সর্বনিম্ন বিন্দু, সর্বনিম্ন বিন্দু, সর্বনিম্ন বিন্দু ধরলাম, আর এটাকে ধরলাম যে ভাইয়া সর্বোচ্চ বিন্দু, এটাকে কি ধরলাম, সর্বোচ্চ বিন্দু ধরলাম। এখন এই সর্বোচ্চ বিন্দুতে দেখো দেওয়া আছে যে ভাইয়া আমাদের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ কত, এই বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে, তাহলে এটাকে ধরি আমরা v2, তাহলে v2-র মান দেখো দেওয়া আছে √3gr। তাহলে দেখো এইখানে আমার সর্বনিম্ন বিন্দুতে এই বস্তুটাকে যদি আমি v1 বেগ ধরি, তাহলে v1 এর মান কিন্তু দেওয়া নাই, v1 এর মান দেওয়া নাই, v1 এর মান দেওয়া নাই। সো আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা খুব সুন্দর মতো একটা ডায়াগ্রাম অঙ্কন করে নিলাম, যে ভাইয়া প্রশ্নে কি কি উপাদান দেওয়া আছে, প্রশ্নে কি কি উপাদান দেওয়া আছে তার একটা সুন্দর ডায়াগ্রাম অঙ্কন করছি আমরা। তো চলো এখন এই কনসেপ্টটাতে আমরা এই v1 এর মানটা আগে আনার চেষ্টা করব। তাহলে v1 আমাদের টার্গেট কি ভাই, যেহেতু v1 মিসিং, তাহলে আমরা v1টা চলো আগে এনে নেব। তাহলে চলো এখন আমরা যদি এই বস্তুটাকে বা এই পয়েন্টটাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরি, তাহলে দেখো এই বস্তুটাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরি, তাহলে দেখো এই বস্তুটা এইখানে যখন থাকবে তখন এর ওজন কোন দিকে কাজ করবে, অবশ্যই নিচের দিকে mg। আর টান, যেহেতু বৃত্তাকার পথে বস্তু ঘুরতেছে, তাহলে আমাদের টান বল কোন দিকে কাজ করবে, আমাদের ভিতরের দিকে, কেন্দ্রের দিকে, তাহলে টান কাজ করতেছে এইখানে। আবার যদি এই বস্তুটার ক্ষেত্রে কল্পনা করি, তাহলে দেখো বৃত্তের আমাদের হচ্ছে ওজনটা, এই বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিকে, আবার টান কোন দিকে কাজ করতেছে, টানও কিন্তু নিচের দিকেই কাজ করতেছে। সো দুইটা বস্তুর ক্ষেত্রে দেখো আমাদের কনসেপ্টটা একটু ভালো মতো বোঝার ট্রাই করো, যে ভাইয়া এই বস্তু যখন ঘুরতেছে তখন ওজনটা নিচের দিকে, টান ভিতরের দিকে কাজ করতেছে, বাট যখন উপরের বস্তুটাকে ধরলাম উপরের সর্বোচ্চ পয়েন্টে, তখন টান এবং ওজন দুইটাই নিচের দিকে কাজ করতেছে। ওকে, আচ্ছা চলো সবার আগে তাহলে আমাদের টার্গেট কি ভাই, আমরা v1 বের করবো। সো v1টা বের করে আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি আমরা অ্যাপ্লাই করবো। সো শক্তির সংরক্ষণ, শক্তির কি করব, শক্তির সংরক্ষণ, শক্তির সংরক্ষণশীলতার নীতি, শক্তির সংরক্ষণশীলতার আমরা নীতিটা অ্যাপ্লাই করি। তো শক্তি সংরক্ষণশীলতা নীতি কি, শক্তি ধ্বংস হয় না আবার সৃষ্টিও হয় না, জাস্ট এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এবং আদি এবং পরবর্তীতে দেখো আমাদের এটাকে যে রেফারেন্স পয়েন্ট ধরি, এই পয়েন্টে বিভব শক্তি গতিশক্তি, আবার এই পয়েন্টে বিভব শক্তি গতিশক্তি সমান হবে, তাই না? তাহলে দেখো এখন আমরা এই পয়েন্টে যদি বিভব শক্তির বের করি, তাহলে এখানে কোনো উচ্চতা আছে ভাই, উচ্চতা নেই, তাহলে বিভব শক্তি থাকবে, থাকবে না, তাহলে বিভব শক্তিটা শূন্য। আর গতিশক্তিটা কি হবে, সিম্পল, হাফ m, এখানে কি v1 স্কোয়ার, v1 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে একদম উচ্চতা, তাহলে দেখো আমাদের এই পয়েন্টে আমাদের উচ্চতা কত, একদম ইন টোটাল উচ্চতাটা কি 2r না, 2r না, দেখো এতটুকু হচ্ছে r, ব্যাসার্ধ এতটুকু r, তাহলে ব্যাস কত 2r, তাহলে 2r পরিমাণে উচ্চতায় উঠছে, তাহলে তখন বিভব শক্তি কি হবে, mgh, h এর মান কত ভাইয়া 2r, মান বসাই দিলাম। আবার আসো গতিশক্তি, হাফ m v স্কোয়ার, এখন কোন v কাজ করতেছে 2, তার মানে v2 স্কোয়ার, সো মান বসাই দিব। চলো এখন তাহলে এখানে আসতেছে হাফ m v1 স্কোয়ার ইকুয়াল টু 2m gr প্লাস হাফ m, এখন v2 স্কোয়ার, তাহলে v2-র মান কত √3gr, তাহলে v স্কোয়ার যদি করে দিই তাহলে রুট চলে যাবে, তাহলে শুধুমাত্র 3gr, তাহলে শুধুমাত্র কি হবে 3gr, আমরা মান বসাই দিলাম। তাহলে দেখো সবগুলা থেকেই কিন্তু আমাদের এমটা ফিনিশ হয়ে যাচ্ছে, এম এখানে গেল, এম এখানে গেল, এম এখানে গেল, তাহলে কি থাকতেছে ভাই, তাহলে আমরা v1 স্কোয়ার মানটা বের করে নেই। তাহলে দেখো এই 2টা এই পাশে পার হয়ে গুণ হয়ে যাবে না, উল্টায় যাবে না, তাহলে দেখো এখানে কত আসে 2, তাহলে 2 2 4, তার মানে 4gr, 4gr, আর এখানে কি থাকতেছে 2 আর 2 কাটাকাটি চলে গেল, এখানে শুধুমাত্র থাকতেছে 3gr থাকতেছে, 4gr আর 3gr, 4gr আর 3gr, তাহলে কি থাকতেছে v1 স্কোয়ারের যে ভাই 7gr পাইলাম। তাহলে মান কিন্তু পাওয়া গেছে যে ভাইয়া সর্বোচ্চ বিন্দুতে যেহেতু এটা দেওয়া আছে, তাহলে আমরা সর্বনিম্নতে v1 এর মানটাও পেয়ে গেলাম। সর্বনিম্নতে v1 এর মান কত, v1 ইকুয়াল টু রুট আমাদের হচ্ছে v1 স্কোয়ার
v1 স্কয়ার ইকুয়াল টু কত পাইলাম 7gr 7gr পাইছি v1 স্কয়ার ইকুয়াল টু কত পাইছি 7gr v1 স্কয়ার ইকুয়াল টু কত পাইছি যে ভাইয়া 7gr বুঝতে পারছো 7gr পেয়ে গেলাম ওকে আচ্ছা তাহলে চলো এই পেজটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নেই তাহলে আমাদের এটা একটু বড় প্রশ্ন সো সমাধান করতে সুবিধা হবে সো চলো এইটাকে এখন আমরা একটু ক্লিন করে নিব এটাকে আমরা একটু ক্লিন করে নিব সো এটাকে আমরা ক্লিন করে নেই চলো এটাকে আমরা ক্লিন করে নেই ঠিক আছে সো এখন একটু বোঝার ট্রাই করো দেখো ভাইয়ারা এখন একটু বোঝার ট্রাই করো তাহলে দেখো আমাদের এইখানে একটা বিন্দু ছিল সর্বনিম্ন বিন্দু এখানে একটা বিন্দু ছিল সর্বোচ্চ বিন্দু আর এখানে কি আমাদের ব্যাসার্ধ কাজ করতেছে ওকে যখন আমরা এই সর্বনিম্ন পয়েন্টে ছিল তখন আমরা এই ওজনটা নিচের দিকে কাজ করতেছিল আর টানটা কি ভাই আমাদের কেন্দ্রের দিকে কাজ করতেছিল বাট যখন সর্বোচ্চ পয়েন্টে তখন আমাদের ওজন নিচের দিকে কাজ করতেছে আবার টানটা কেন্দ্রের দিকে কাজ করবে অর্থাৎ ভিতরের দিকে কাজ করতেছে দুইটার দিক একই বাট এইখানে দিক আলাদা ঠিক আছে তোমাকে বলছে যে বৃত্তাকার পথে বস্তুটা ঘুরতেছে কি ভাইয়া বৃত্তাকার পথে বস্তু ঘুরতেছে তাহলে বৃত্তাকার পথে বস্তু ঘুরলে কোন বল কাজ করে কেন্দ্রমুখী বল কাজ করবে তাহলে এখানে কেন্দ্রমুখী বলের যোগানটা দিবে কে যদি আমরা এই পয়েন্টটাকে ফিক্সড আউট করি তাহলে চলো আমরা সর্বনিম্ন বিন্দুতে দেখি সর্বনিম্ন বিন্দুতে যদি আমরা দেখি যে ভাইয়া কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে দেখো আমাদের এই বলটা বড় হবে নাকি এই বলটা বড় হবে যদি বৃত্তাকার পথে ঘুরতেছে অবশ্যই এইটিই বড় হবে দ্যাটস ওয়াই তো আমাদের বৃত্তাকার পথে সুন্দর মতো ঘুরতেছে তাই না তাহলে আমরা লব্ধি বল টি মাইনাস আমরা কি পাবো এমজি এই পুরো বলটাই আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে তার মানে এম ভি এখানে কি ভি এটা হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট না এখানে তো আমাদের v1 কাজ করতেছে তাহলে v1 স্কয়ার ডিভাইডেড বাই আমাদের r কারণ আমরা কেন্দ্রমুখী বলের সূত্র কি জানি যে ভাইয়া FC ইকুয়াল টু mv স্কয়ার ডিভাইডেড বাই r কেন্দ্রমুখী বল নির্ণয়ের সূত্র এটা আমরা সবাই জানি একদম বেসিক একটা সূত্র কেন্দ্রমুখী বল নির্ণয়ের সূত্র কি ভাইয়া এই বেসিক সূত্রটা আমরা কিন্তু সবাই জানি তাহলে চলো এইখান থেকে আমরা এই যে টান ধরো এখানে t1 যদি টান ধরি এটাকে যদি t1 টান ধরি এটাকে t2 টান ধরি তাহলে t1টা কিন্তু এখান থেকে বের করে নিতে পারতেছি আমরা দেখো t1 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি ভাইয়া যে m v1 এর স্কয়ার মান কত রে এই যে v1 স্কয়ার 7gr তাহলে আমরা 7gr পাচ্ছি ডিভাইডেড বাই r এখানে প্লাস মাইনাস ছিল এই পাশে পার করে দিলে প্লাস mg তাহলে দেখো তো এই r কাটা তার মানে 7mg প্লাস mg তাহলে ইন টোটাল 8mg পাচ্ছি ইন টোটাল কি পাচ্ছি mg তাহলে t1 পাওয়া গেছে কিন্তু একদম শেষের পথে আমরা কিন্তু চলে আসছি ম্যাথের ওকে যখন সর্বোচ্চ বিন্দুতে টানটা বের করি সর্বোচ্চ বিন্দুতে তাহলে সর্বোচ্চ বিন্দুতে কি ভাই টানও নিচের দিকে কাজ করতেছে আবার ওজনও নিচের দিকে কাজ করতেছে তাহলে দুইটাই দিক একই প্লাস হবে তাহলে t2 প্লাস mg আর এটাই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে তার মানে m v2 যেহেতু সর্বোচ্চ পয়েন্টে আমরা বেগ ধরে নিয়েছিলাম v2 তাহলে v2 ডিভাইডেড বাই r তাহলে দেখো এখানে আমরা কি করব ভাইয়া তাহলে চলো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে t2 এর মান বের করব t2 ইকুয়াল টু m v2 তাহলে v2 এর মান দেখো দেওয়াই আছে √3gr তাহলে v2 স্কয়ার তাহলে কি হবে খালি 3gr তাহলে m ইনটু 3gr ডিভাইডেড বাই r আর এখানে দেখো প্লাস এমজি না তাহলে এই পাশে পার করলে মাইনাস এমজি হয়ে যাবে মাইনাস এমজি তাহলে এই আর কাটা তার মানে 3mg মাইনাস এমজি তাহলে আমাদের 2mg তাহলে এই তো আমাদের শেষ তাহলে এটা কার মান পাইলাম t2 এর মান তাহলে আমাদের দরকার কি ভাই সর্বোচ্চ টান এবং সর্বনিম্ন টানের অনুপাত তাহলে সর্বোচ্চ টান কত পাইছি t2 এর মান কত 2mg তাহলে দেখো t2 ডিভাইডেড বাই t1 বের করতে বলছে তাহলে আমরা কত পাবো ভাইয়া সর্বোচ্চ যেহেতু আগে এইজন্য সর্বোচ্চটা আগে উপরে রাখছি সর্বোচ্চটা উপরে রাখছি ঠিক আছে তাহলে t2 এর মান কত পাইলাম 2mg t2 এর মান কত পাইছি ভাইয়া 2mg আর t1 এর মান কত পাইছি দেখো তো এই যে t1 এর মান যে ভাইয়া 8mg তাহলে 8mg বসাই দাও 8mg তাহলে দেখো mg কাটা 2 কে 2 4 2 গুণ 8 তাহলে 1:4 পাইলাম 1:4 কোথায় আছে এই যে গ নাম্বারটা রাইট आंसर 1:4 খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন সবাই বুঝছো রে খুবই সুন্দর একটা প্রশ্ন এবং খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউটনিয়ান বলবিদ্যায় যত প্রশ্ন আসছে তার মধ্যে সবথেকে স্পেশাল কেস বলো বা স্পেশাল প্রবলেম বলো সেটাই এটা ঠিক আছে অনেক জোস একটা প্রশ্ন একদম ভেঙে আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি ভাইয়ারা একদম ভেঙে আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি সো ক্লিয়ার সবার সো ক্লিয়ার হলে চলো আমরা নেক্সটে চলে যাব ক্লিয়ার হলে আমরা কি করব নেক্সটে চলে যাব দেখো এই প্রশ্নটা মোটামুটি সহজ আছে এবং কিন্তু কনসেপচুয়াল দেখো আমরা একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ার ট্রাই করি দেখো একটি বস্তু 12 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলমান আছে তাহলে ব্যাসার্ধের মান কত দেওয়া আছে 12 মিটার ওকে তারপরে দেখো ওই মুহূর্তে বৃত্তাকার পথে এর
দ্রুতি অর্থাৎ বেগ দেওয়া আছে কত 6 ms ইনভার্স 1, এটি 4 ms ইনভার্স 2 হারে, এটি 4 ms ইনভার্স 2 হারে কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এই ms ইনভার্স 2 কার একক বাবা ত্বরণ, তার মানে ত্বরণ কত হারে বৃদ্ধি পাচ্ছে, ত্বরণ কিন্তু 4 ms ইনভার্স 2 হারে বৃদ্ধি পাচ্ছে। এন্ড ওই মুহূর্তে বস্তুর ত্বরণ কত হবে, বস্তুটির ত্বরণ কত, তোমরা অনেকেই এই প্রশ্নটাতে শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে যাবা, পড়ে গিয়ে কি দেখাবা জানো, আরে ত্বরণ তো দেওয়াই আছে 4 মিটার ms ইনভার্স 2 হারে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই যে অপশন 4, এই যে 4টা দাগাই দিবা, 4 যারা দাগায় এইভাবে যারা দাগাই দিবা তারা আলটিমেটলি সুন্দর মতো কপালে লাড্ডু সোনার দেখা পাবা, ঠিক আছে, সুন্দর মতো কি হবে আলটিমেটলি কপালে একটা লাড্ডু সোনার দেখা পেয়ে যাবে কিন্তু, অর্থাৎ ভুল হয়ে যাবে, বুঝতে পারছো? সো দেখো তোমাদেরকে বেসিক কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে, যখন একটা বস্তু কি করে বৃত্তাকার পথে ঘুরে, বৃত্তাকার পথে ঘুরে, যখন একটা বস্তু বৃত্তাকার পথে আমাদের ঘুরে তখন কয়টা ত্বরণ কাজ করে জানো, তখন 2টা ত্বরণ কাজ করে, তখন কি করে ভাইয়া 2টা ত্বরণ কাজ করে। দেখো এই প্রশ্নটা অনেক কনসেপচুয়াল, 2টা ত্বরণ কাজ করে, তখন কি করে ভাইয়া 2টা ত্বরণ কাজ করে, 2টা ত্বরণ কাজ করে, 2টা ত্বরণ কাজ করে, ওকে 2টা ত্বরণ কাজ করে, ঠিক আছে, 2টা ত্বরণ কাজ করে। এখন কি কি ত্বরণ সেটা চলো একটু ফাইন্ড আউট করি। 1 নাম্বারটা হচ্ছে যে ভাইয়া কেন্দ্রমুখী ত্বরণ, এটা আমরা সবাই জানি, কেন্দ্রমুখী ত্বরণ যেটাকে আমরা এসি দ্বারা প্রকাশ করি। আরেকটা কি জানো, স্পর্শকীয় ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ, আরেকটা কি ভাইয়া স্পর্শকীয় ত্বরণ যেটাকে আমরা এটি দ্বারা প্রকাশ করি। সো চলো আমরা এই জিনিসটাকে একটু ডায়াগ্রাম দিয়ে বোঝার ট্রাই করি। সো ফিজিক্স মানেই ডায়াগ্রাম, তুমি ডায়াগ্রাম যখনই দিবা তখনই দেখবা খুব সুন্দর মতো বুঝে যাচ্ছ, ওকে? সো দেখো এখন আলটিমেটলি ধরো আমার এই পয়েন্টে এই ব্যাসার্ধর মান দেওয়া আছে কত ভাই 12 মিটার, এই বৃত্তের ব্যাসার্ধ 12 মিটার দেওয়া আছে, তাহলে এই পয়েন্টে বস্তুর স্পর্শকীয় আমাদের হচ্ছে বেগ আমাদের কি দেওয়া আছে, দেখো ত্বরণ বৃদ্ধি পাচ্ছে কতটুকু, এই যে স্পর্শকীয় ত্বরণ, অর্থাৎ এইটা কি আমাদের স্পর্শকীয় ত্বরণের মানটা কিন্তু দেওয়া আছে, তার মানে কি ভাইয়া যে এখানে হচ্ছে 4 ms ইনভার্স 2, 4 ms ইনভার্স 2, এটা কার মান, এটা হচ্ছে এটি স্পর্শকীয় ত্বরণ, একদম স্পর্শকীয় ত্বরণ, এটার কারণে ঘুরতেছে তো, তাই না? তাহলে দেখো এইখানে এই দিকে আমাদের কি এসি অর্থাৎ কেন্দ্রমুখী ত্বরণও তো কাজ করবে, তাহলে কেন্দ্রমুখী ত্বরণটা চলো বের করে নিই। তাহলে কেন্দ্রমুখী ত্বরণটা কিভাবে বের করবো ভাই, কেন্দ্রমুখী ত্বরণের সূত্র আমরা সবাই জানি যে ভাইয়া এসি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, কেন্দ্রমুখী ত্বরণের সূত্র সবাই আমরা জানি, কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি জানি ভাইয়া, সবাই আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণের সূত্র। সো দেখো কেন্দ্রমুখী ত্বরণের সূত্র যদি জানি তাহলে ভি এর মান কত দেওয়া আছে, দেখো এই যে 6 ms ইনভার্স 1, তাহলে 6 6 36 একবারে বর্গ করে দিলাম, আর এর মান কত 12, তাহলে কত আসতেছে 3 12 36, তাহলে 3 ms ইনভার্স 2। সো এটা কার মান পাইলাম, কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে দেখো কেন্দ্রমুখী ত্বরণ কাজ করতেছে এইদিকে আর স্পর্শকীয় ত্বরণ কাজ করতেছে এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত বাবা, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না, মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি পাইলাম না। তাহলে দেখো এখন আমরা তাহলে লব্ধি, ওই মুহূর্তে বস্তু আমাদের ত্বরণ বের করতে বলছে, অর্থাৎ লব্ধি ত্বরণ। তাহলে একটা ভেক্টর যদি এইদিকে কাজ করে আর একটা ভেক্টর যদি এদিকে কাজ করে, তাদের মধ্যবর্তী কোণ যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধি বের করার নিয়ম কি জানি আমরা, যে ভাইয়া আর ইকুয়াল টু রুট ওভার শুধুমাত্র পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ দুইটা বেগের আমরা কি পাবো, দুইটা ভেক্টরের বর্গের যোগফলের রুট ওভার করলে আমরা পেয়ে যাবো। কারণ কি দেখো আমরা এখানে 90 ডিগ্রি, আমরা বেসিক সূত্রটা কি জানি যে ভাই আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা, 2pq কস আলফা, ঠিক আছে, 2pq cos আলফা জানি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos আলফা আমরা জানি, তাই না? সো দেখো এখানে cos আলফার মান যদি 90 বসাই দেয় তাহলে 90 ডিগ্রি মান কত 0, 90 ডিগ্রি মান কত 0, তাহলে পুরোটা ফিনিশ হয়ে যাচ্ছে, শুধুমাত্র রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকতেছে। সো দ্যাটস ওয়াই আমরা দেখো এখানে আমরা ত্বরণ লব্ধি ত্বরণটা বের করতে গেলে যে ভাইয়া এই দিকে কাজ করতেছে হচ্ছে আমাদের কত 3, তার মানে 3 এর উপর স্কোয়ার প্লাস আর এখানে 4 এর উপর স্কোয়ার, তাহলে কত আসবে ভাইয়া, এটা ক্যালকুলেশন করলে 5 চলে আসবে। সো রাইট অ্যান্সার কোনটা, 5 ms ইনভার্স 2, 5, তার মানে এই যে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝছো? ঘ নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝছো রে? খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন এবং খুব সুন্দর একটা প্রশ্ন, খুবই স্ট্যান্ডার্ড এবং খুব সুন্দর একটা প্রশ্ন, সবাই বুঝছি, একদম ভেঙে ভেঙে বুঝাইছি। দেখো এই ত্বরণটাই কিন্তু এই ত্বরণ না, দেখো বৃত্তাকার পথে যখন বস্তু ঘুরবে তখন দুইটা ত্বরণ কাজ করবে, একটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ আর একটা হচ্ছে স্পর্শকীয় ত্বরণ। সো এখানে কেন্দ্রমুখী ত্বরণ আছে, স্পর্শকীয় ত্বরণ আছে, আর তোমার কাছে যে ত্বরণটা চাইছে সেটা হচ্ছে লব্ধি ত্বরণ। এটা কি লব্ধি ত্বরণ তোমার কাছে চেয়েছে। সো আমরা লব্ধির কনসেপ্টটা খুব সুন্দর মতো ডায়াগ্রাম দিয়ে বোঝানোর ট্রাই করছি, লব্ধির কনসেপ্টটা খুব সুন্দর মতো ডায়াগ্রাম দিয়ে কি ভাইয়া বোঝানোর ট্রাই করছে, খুব সুন্দর মতো ডায়াগ্রাম দিয়ে বোঝানোর ট্রাই করছে, বুঝছি ভাইয়া। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে আমাদের
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 21-22 সেশন থেকে এখানে একটা রিটেন প্রশ্ন আসছে। 21-22 সেশনে একটা কি আসছে ভাইয়া? রিটেন প্রশ্ন আসছে। সেই রিটেন প্রশ্নটা আমরা একটু দেখবো, ঠিক আছে? রিটেনে কত মার্ক থাকে? 2.5 মার্ক, 2.5 মার্ক। ওকে, আচ্ছা। সো চলো আমরা একটু রিটেনটা একটু দেখার ট্রাই করি। দেখো কি বলছে, একজন বাইসাইকেল আরোহী সমতল বক্রপথে ভি বেগে ভ্রমণ করতেছে। ওকে, এখন সাইকেলের চাকা ও পথের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ স্ট্যাটিক নিউ এস এর মান কত দেওয়া আছে ভাইয়া? নিউ এস এর মান দেওয়া আছে 0.5। ওকে, সাইকেলের উপর ক্রিয়ারত বল সমূহ কত? তার মানে এই বল সমূহ, এটা জ্ঞানমূলক একটা প্রশ্ন, তোমাকে দুইটা প্রশ্ন করছে। দেখো বল সমূহ লিখতে বলছে, আবার আর একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে ভাইয়া যদি বেগ কত হয়? 10 ms ইনভার্স 1 হয়। যদি বেগ কত হয়? 10 ms ইনভার্স 1 হয়, তবে সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে? সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে অর্থাৎ আর ইকুয়াল টু হোয়াট? সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে আরোহীটি ভ্রমণ করতে পারবে? বুঝছো? দেখো প্রশ্নটা কিন্তু সোজা, বেশি একটা কঠিন না, প্রশ্নটা অনেক সহজ। তাহলে চলো আমরা একটু চিত্র দিয়ে তোমাদেরকে বোঝানোর ট্রাই করি। ধরো এইখানে একটা রাস্তা, এইখানে একটা সাইকেল আরোহী যাচ্ছে, ঠিক আছে? এটা একটা সাইকেল আরোহী যাচ্ছে, ঠিক আছে? সাইকেল আরোহী সামনের দিকে আগায় যাচ্ছে। এখন তাহলে এইখানে বস্তুর উপর ক্রিয়ারত বল। সো প্রথম কোশ্চেনটার উত্তর আমরা দিই, যে 1 নম্বর কোশ্চেনের উত্তর, যে পয়েন্ট। দেখো এই রাস্তা ভাই, এই রাস্তায় তো একটা ঘর্ষণ থাকবে, তাই না? রাস্তায় তো একটা ঘর্ষণ থাকবে। যদি ঘর্ষণ না থাকতো তাহলে তো এই ব্রেক ধরার সাথে সাথে উল্টায় পড়ে যেত। যদি মসৃণ তল হয়ে যেত, টাইলসের ওপরে কি তোমার সাইকেল চালানো টাফ হবে না যদি ঘর্ষণ না থাকে? সো রাস্তায় তো একটা ঘর্ষণ থাকবে, তাহলে অবশ্যই আমরা কি পাবো? এইখানে আমরা ঘর্ষণ বল পাবো। সো এটা একদম বেসিক একটা জিনিস, ঘর্ষণ বল পাচ্ছি আমরা যেহেতু রাস্তা দিয়ে চলতেছে। ওকে, আর কি কোনো বল পাবো? হ্যাঁ অবশ্যই পাবো। দেখো এই বস্তুটার, দেখো এখানে যখন একটা সাইকেলের উপরে একটা বস্তু চালা যাচ্ছে, তার মানে ওখানে ওজন কাজ করতেছে। সো যখনই ওজন কাজ করবে, দেখো ওজন অলওয়েজ কি করে? নিচে দিয়ে কাজ করে। তাহলে ওজন যেখানে থাকবে সেখানে একটা উলম্ব প্রতিক্রিয়া বল থাকবে। দেখো ওজনের ঠিক বিপরীতে অবশ্যই যেখানেই ওজন থাকবে, মনে রাখবা, যেখানেই ওজন থাকবে সেখানে একটা উলম্ব প্রতিক্রিয়া বল থাকবে। যেখানে ওজন থাকবে সেখানে একটা কি থাকবে ভাইয়া? উলম্ব প্রতিক্রিয়া বল থাকবে। তার মানে এটাকে আমরা বলতে পারতেছি যে ভাই আরো একটা বল পাচ্ছি আমরা, উলম্ব প্রতিক্রিয়া বল। উলম্ব প্রতিক্রিয়া বল। সো আমাদের এই বলগুলার মূলত এখানে আমরা পাবো। ওকে, সো প্রথম প্রশ্নটা শেষ। আচ্ছা, তাহলে পরেরটা আসি। দেখো 2 নম্বর প্রশ্নটা একটু সমাধান করে ফেলি। দেখো আমাকে কি বলছে, যদি বেগ 10 ms ইনভার্স 1 হয় তবে সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভ্রমণ করতে পারবে? ওকে, আচ্ছা। সো চলো এখন এই সাইকেলটা যখন এরকম করে বাঁক নিবে, ধরো এটা একটা রাস্তার বাঁক, এটা একটা রাস্তার বাঁক। সো এইখানে সাইকেলটা চলতে বাঁক নিবে। তাহলে যখন বাঁক নিবে তখন কেন্দ্রমুখী বল কাজ করবে না ভাই? কেন্দ্রের দিকে যখন বাঁক নিবে তখন কি করবে? কেন্দ্রমুখী বল কাজ করবে না? আর যখন কেন্দ্রমুখী বল কাজ করবে, দেখো কেন্দ্রমুখী বল যখন কাজ করবে আমরা সবাই জানি যে ভাইয়া এই কেন্দ্রমুখী বলের যোগানটা দিবে কে? এই যখন সাইকেল চলবে, সাইকেলটার রাস্তায় পারফেক্টলি চলার জন্য কেন্দ্রমুখী বলটার যোগান দিবে কে? এইখানে পারফেক্টলি চলার জন্য, কোনো দুর্ঘটনা না ঘটার জন্য কেন্দ্রমুখী বল যোগান দিবে মূলত এই রাস্তার ঘর্ষণ বল। এই রাস্তার কি ঘর্ষণ বলটাই এই কেন্দ্রমুখী বলের যোগানটা দিয়ে দেবে। তার মানে আমরা কি বলতেছি যে ভাইয়া এখানে এই বলতে পারতেছি যে ভাইয়া কেন্দ্রমুখী বলটা যোগান দেবে কে? যে ভাইয়া ঘর্ষণ বল। তার মানে আমরা এফসি কেন্দ্রমুখী বল ইকুয়াল টু ঘর্ষণ বল, আমরা কি জানি ঘর্ষণ বলের বেলায় নিউ এমজি, এফ ইকুয়াল টু নিউ এমজি ঘর্ষণ বলের ক্ষেত্রে। আর এখানে নিউ কোন নিউ হবে? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক নাকি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক? দেখো এখানে দেওয়াই আছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তার মানে আমরা নিউ এস বসাই দিতে পারি। তাহলে এখন কেন্দ্রমুখী বলের সূত্র কি জানি আবার? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু নিউ এস এম জি। তাহলে আমাদের দরকার হচ্ছে কার মান? আর এর মান। তাহলে আর ইকুয়াল টু আমরা দেখো কি লিখতে পারতেছি যে ভাইয়া ভি স্কোয়ার ডিভাইডেড বাই আমরা কি বলতেছি, দেখো এইখান থেকে এম কাটা, এখান থেকে এম কাটা, তাহলে নিউ এস জি পাচ্ছি। এখন মান বসাই দিলেই অ্যান্সার শেষ। খুবই সহজ একটা প্রশ্ন ছিল, 21-22 সেশনে আসছিল। তো দেখো ভি এর মান কত ভাইয়া? দেখো 10, তার মানে 10-এর উপর স্কোয়ার, তার মানে 100 ডিভাইডেড বাই নিউ এস এর মান কত ভাই? 0.5, তাহলে 0.5 আর জি এর মান 9.8। সো দেখো হাতে ক্যালকুলেশন সুবিধার্থে 9.8 এর বেশ কয়েকটা তোমাকে গুণিতক মনে রাখতে হবে। যেমন 9.8 কে তুমি যদি 5 দ্বারা গুণ করো হয় 49, এটা অলওয়েজ মুখস্থ রাখবে, বারবার এই ফরমেশনটা পাবা। 9.8 কে তুমি যদি 2 দ্বারা গুণ করো তাহলে হবে 19.6। 9.8 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 4.9। এই কয়েকটা ফরম্যাট অবশ্যই মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো আমরা 5 দ্বারা যদি গুণ করতাম তাহলে 49 হতো, বাট এখন 0.5 দ্বারা গুণ করতেছি, তাহলে কত? 4.9 হবে। তাহলে 104.9, তাহলে পয়েন্টটাকে তুলে দাও, দশমিক দিয়ে নাও, তাহলে 49। তাহলে কত যাবে? 2 বার যাও, তাহলে 98 হচ্ছে, তারপরে আবার 200, তাহলে 4 বার, তাহলে 20 দশমিক সামথিং হবে। 20 দশমিক
ধরো 4 বার 20.4 পয়েন্ট সামথিং, সো 20.4 পর্যন্ত রাখলেই চলবে, এত মিটার। সো আমরা পায়ে গেছি যে ভাইয়া ব্যাসার্ধের, কত ব্যাসার্ধের, যদি ব্যাসার্ধটা হয় 20.4 মিটার ব্যাসার্ধ, তাহলে আমাদের খুব সুন্দর মতো বৃত্তাকার পথে আরোহী ভ্রমণ করতে পারবে, আরোহী ভ্রমণ করতে পারবে, বুঝছো? দেখো আমি একদম ধরে ধরে কনসেপ্টটা তোমাদেরকে খুব সুন্দর মতো ক্লিয়ার করে দিচ্ছি। ভাই এই ফাউন্ডেশন ক্লাস কিন্তু এডমিশনের শুরুতে এই ফাউন্ডেশন ক্লাসগুলো প্রশ্ন প্যাটার্ন বোঝানোর জন্য তোমাদেরকে যে আমরা ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, তোমাদের লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস, এডমিশন লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস এখন অনুষ্ঠিত হচ্ছে এই ক্লাসগুলো, কেউ মিস দিও না। যারা একটু দেরিতে আসছো, এই লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরে তো রেকর্ড থেকে যাবে, সো তোমরা শুরু থেকেই একটাবার ক্লাসটা করে নিও, তাহলে দেখবা যে বিগত 5 বছরে, আজকের ক্লাসে আমরা বিগত 5 বছরে নিউটনিয়ান বলবিদ্যা থেকে যত ধরনের এমসিকিউ এবং রিটেন প্রশ্ন আসছে সব কিছুই নিয়ে আজকের ক্লাসে আলোচনা করেছি। ওকে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই অবশ্যই যারা দেরিতে আসছো তারা শুরুতে অবশ্যই পুরো ক্লাসটা একবার দেখে নেবা, তাহলে নিউটনিয়ান বলবিদ্যা থেকে কত ধরনের স্ট্যান্ডার্ড প্রশ্ন, কোন কনসেপ্ট থেকে কীরকম প্রশ্ন আসতে পারে তার ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবা। সো তোমরা যারা এডমিশন প্রস্তুতি আমাদের সঙ্গে নিতে চাচ্ছ, যে আইএডুকেশনের সঙ্গে একটা একটা আমরা শক্তপোক্ত প্রিপারেশন নিব, তোমাদের জন্য কিন্তু ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ আমরা অলরেডি লঞ্চ করেছি। সেখানে তোমরা এমসিকিউ রিটেন আলাদা আলাদা ক্লাস পাবে, তার পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির অপশনাল সাবজেক্টের পরিবর্তে যারা বাংলা ইংরেজি দাগাবা, তোমাদের জন্য বাংলা ইংরেজির ক্লাসের ব্যবস্থা থাকছে, অর্থাৎ ওয়ান স্টপ সলিউশন হবে আমাদের এই কোর্সটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, তোমার পাবলিকিয়ান হওয়ার জন্য। ওকে, সো এই কোর্সে একদম ইন ডিটেলস আর কি কি থাকছে যে ভাইয়া, তোমাদের প্রিন্টেড আমরা লেকচার শিট দেবো, বাংলাদেশে এই প্রথম কোনো অনলাইন প্রতিষ্ঠান বা অনলাইন কোচিং তোমাদেরকে একদম অফলাইনের ম্যাটেরিয়ালস দিয়ে দিবে। ওকে, সো এটা শুধুমাত্র লেকচার শিটে না, ওয়ান কাইন্ড অফ সাজেশন শিট। এই লেকচার শিটগুলো আমরা এমনভাবে সাজাইছি, প্রথমে প্রত্যেকটা আমাদের অধ্যায়ের প্রত্যেকটা কনসেপ্ট, ওই কনসেপ্টের আলোকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, সো যত ধরনের কনসেপ্ট আছে সব বেসিক টু অ্যাডভান্স আলোচনা করছি, এবং ওই কনসেপ্ট থেকে যত ধরনের প্রশ্ন আমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম গুচ্ছ, কৃষিগুচ্ছ সহ ইঞ্জিনিয়ারিংয়ে মাঝে মাঝে দেখবা যে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ভার্সিটি স্ট্যান্ডার্ড, ওই প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে তোমাদের লেকচার শিটে অ্যাড করাই দিছি। সো তোমাদের কোনো যাতে এক্সট্রা কষ্ট না করতে হয়, আমাদের ক্লাস করবা, বই পড়বা, চান্স পেয়ে যাবা ইনশাআল্লাহ। ওকে, সো তাহলে আজকের ক্লাসটা না বাড়াই, আজকের ক্লাসে আমরা মূলত দেখছি নিউটনিয়ান বলবিদ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 5 বছরে, অর্থাৎ 24-25 সেশন থেকে আমাদের 20-21 আমাদের 21-22 সেশন পর্যন্ত, অর্থাৎ 5 বছরে যত ধরনের এমসিকিউ এবং রিটেন প্রশ্ন ছিল আমরা প্রত্যেকটাই খুব সুন্দর মতো ভেঙে ভেঙে আলোচনা করেছি ক্লাসে। সো যারা দেরিতে আসছো অবশ্যই অবশ্যই পুরো ক্লাসটা দেখে ফেলবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, না হলে আমরা বিদায় নিব আজকে। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এখন থেকে আমাদের কিন্তু প্রতিদিন ধারাবাহিক লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে ভাইয়া, প্রত্যেক দিন ধারাবাহিক লাইভ ক্লাস। কয়টায়? সায়েন্সের ক্লাস, দেখো কালকেও সায়েন্সের ক্লাস, অর্থাৎ প্রতিদিন এখন থেকে প্রতিদিন সায়েন্সের ধারাবাহিক ক্লাস চলবে। তাহলে সায়েন্সের স্লট কয়টায়? রাত 8:45। ঠিক আছে, রাত 8:45 তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, প্রত্যেক দিন, বুঝতে পারছো? তাহলে আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।